ওই লোকটাকে খুঁজে দেখ কোন দিকে গিয়েছে। দেখতেছি কোন দিকে গিয়েছে। তাড়াতাড়ি করে খুঁজে দেখ ওই লোকটাকে। ঠিক আছে বস, খুঁজে দেখছি। দেখ কোন দিকে গেল। ওরা খুঁজতে থাকে লোকটাকে। অন্যদিকে সকালবেলা জগিং করতে বের হয়েছিল ইরা। জগিং করার সময় ভিতরে ইরা কোনো সিকিউরিটি নেয় না, সিকিউরিটি বাইরে দাঁড়িয়ে থাকে। ইরা জগিং শেষ করে গেটে আসলে ওরা ইরাকে গাড়িতে তুলে নিয়ে বাসায় নিয়ে আসে। এটাই হচ্ছে ইরার সাথে থাকা সিকিউরিটিদের প্রতিদিনের রুটিন। কিন্তু আজকে ইরা ভিতরে ঢুকে অন্য কিছু দেখতে পেল। কেননা ইরা ভিতরে গিয়ে দেখে কয়েকটা ছেলে মিলে একজন লোককে মারছে। তা দেখে ইরা চিৎকার করে ওঠে, কেউ কোথাও আছো? এখানে এসে লোকটাকে বাঁচাও। ইরার এমন চেঁচামেচিতে ছেলেগুলো আশেপাশে তাকে ইরাকে দেখতে পায়। ওরা ইরার দিকে ছুটে আসে। ইরা ওদের দেখে ভয় দৌড়ে গেটের সামনে চলে আসে। সিকিউরিটি ইরাকে এভাবে আসতে দেখে তাড়াতাড়ি করে গাড়িতে তুলে নেয়। ম্যাম, কি হয়েছে আপনার? আপনি এভাবে দৌড়ে আসছিলেন কেন? কথা না বাড়িয়ে আগে এখান থেকে চলো তাড়াতাড়ি, ওরা এখানে আসার আগে। ওকে ম্যাম, গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। ম্যাম, এখন বলুন, ভেতরে কি কেউ আপনাকে কিছু বলেছে? বললে কি এইভাবে ভয় পেতাম? কতগুলো লোক মিলে একজন লোককে চাকু দিয়ে পেট ফুটো করে দিয়েছে। তো ম্যাম, আপনাকে ওরা দেখেনি তো? আরে আমাকে দেখেছে বলে তো আমি এইভাবে দৌড়ে এলাম। ম্যাম, তাহলে তো আপনাকে ওরা মারতে আসবে। তোদের মুখে জয় হোক। দেখ ওরা চলে এসেছে, তাড়াতাড়ি গাড়ি চালাও, দরকার হলে আব্বুকে কল দাও। ঠিক আছে ম্যাম। ওরা ইরার আব্বুকে কল দেয়। অনেক সময় পর ওরা বাড়িতে চলে আসে। ইরা গাড়ি থেকে নেমেই বাড়ির ভিতরে গিয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে। কি হয়েছে? ওরা তোর কোনো ক্ষতি করেনি তো? না আব্বু, ওরা আমাদের পিছু পিছু এসেছিল, কিন্তু ওরা একটুর জন্য সিগন্যালে আটকে পড়ে, তাই ওই ফাঁকে চলে এসেছি। তুই ভয় কেন পাচ্ছিস বলতো? তুই রাষ্ট্রমন্ত্রীর মেয়ে হয়ে ভয় পেলে কি চলবে? আব্বু তুমি তো জানো আমি একটু বেশি ভীতু। ইরার কথা শুনে ইরার আব্বু হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তাই উনি না চাইতেও হেসে দেয়। তুই ভীতু হলে ভার্সিটি থেকে তোর নামে এত নালিশ কেন আসে? সে আর এমন কি, ওরা মার খাওয়ার মতো অবস্থা করে তাই মার খাই। তাহলে আজকে এত ভয় পেলি কেন? রক্ত দেখে। তুমি তো জানো আব্বু, আমি রক্ত দেখলেই ভয় পাই। তার উপর এখন ওই লোকগুলো আমাকে দেখে ফেলেছে, যদি আমার ক্ষতি করার চেষ্টা করে। তাহলে বরং তুই কয়েকদিন বাড়িতেই থাক, সব কিছু ঠিক হয়ে গেলে তারপরে না হয় বাইরে হতে পারবি। আচ্ছা আব্বু, তাই হবে। এরা ওপরের রুমে চলে যায়। অন্যদিকে আকাশ ওর আস্তানায় বসে আছে। আকাশের বয়স 27 বছরের কাছাকাছি, দেখতে অনেক সুন্দর, তার উপরে লম্বা। ওকে কেউ দেখলে বিশ্বাসই করবে না যে ও মাফিয়া। চেয়ারে বসে আছে আকাশ। তখন ওখানে রবি আসে। বস, ওই লোকটাকে মেরে ফেলি। যাক, ভালোই করলি ওকে মেরে। তা তোর মুখ এমন কেন দেখাচ্ছে? আসলে বস, ওকে মারার সময় একটা মেয়ে আমাদের দেখে ফেলে। তাতে এভাবে মন খারাপ করার কি আছে? ওই যে আমাদের দেখে ফেলেছে। তোরা হচ্ছিস আমার লোক, বুঝলি? তোদের মুখ তো সবসময় ঢাকা অবস্থায় থাকে, তাহলে মুখ তো দেখার কোনো প্রশ্নই ওঠে না। তা ঠিক বলছেন। শোন, এই শহরে 2 মাফিয়ার রাজ চলে, এক হচ্ছে আমার আর 2 হচ্ছে ডেভিলের। আমার লোকেদের তো সবাই চেনে কালো পোশাকে, আর ডেভিলের লোক পরে সাদা পোশাক, এটা তো সবাই জানে। তাহলে এত টেনশন করতে হবে না। আর পুলিশের কোনো সমস্যা হলে আমি দেখে নেব। আর আমার সময় হয়ে গিয়েছে, এখন আমাকে যেতে হবে। বস তাহলে আপনি যান, বাকিটা আমি সামলে নেব। এইদিকে আকাশ চলে আসে। মাফিয়া জগতের সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কালো পোশাক পরা লোকগুলো। আর এই গ্রুপের মেন লিডার হচ্ছে আকাশ। আস্তান থেকে বের হয়ে আকাশ ওর গাড়িতে করেই ওর পোশাক চেঞ্জ করে নেয় আর ভদ্র পোশাক পরে বাড়িতে চলে আসে। আকাশের 2টা রুম, একটা মাফিয়া আর একটা ভদ্র। বাড়িতে এসে আকাশ ওর আম্মুর কাছে এসে বসে। কোথায় ছিলি এতক্ষণ? তুমি তো জানো আম্মু, আব্বুর কত কাজ, তাই ওনাকে সাহায্য করতে করতে একটু তো লেট হবেই। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু।
রাতে খাবার খেয়ে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে আকাশের লাস্ট সেমিস্টার, তার সাথে অনেক ব্রিলিয়েন্ট। ভার্সিটির সব শিক্ষকই আকাশকে চেনে, তবে তাও ভদ্র চরিত্রে। আকাশ যে বড় লোক তা কিন্তু কেউই জানে না, কেননা আকাশ খুব সাদাসিধাভাবে ভার্সিটিতে আসে। এইদিকে এরা ভার্সিটিতে আসে, এসে কয়েকটা ছেলেকে দাঁড় করিয়ে রাখে। এটা এরার প্রতিদিনের কাজ। যখন যাকে সামনে পায় তাকে কানে ধরায়। ওই তুই কান ধর, আর তুই এখানে দাঁড়িয়ে গান শোনা। কথাটা কি আমাকে বলছেন? তুই আর ওই ছেলেটা ছাড়া অন্য কেউ তো নেই, তাই তোকেই বলেছি। তা আমাকে না চিনেই আমার সাথে? আমি এই ভার্সিটিতে প্রতিদিন আসি, কিন্তু তোকে একদম নতুন মনে হচ্ছে। কে বলতো তুই? আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই। আমি ভার্সিটিতে মাসে একদিন করে আসি। আজ 4 বছর ধরে আমি এই ভার্সিটিতে। আপনাকে তো দেখলাম না। আমার সাথে কথা বলে পার পেয়ে যাবি না, কান ধর বলছি। আমাকে তো গান গাইতে বলেছেন, কানে ধরতে নয়। ও ভুলে গিয়েছিলাম, তাহলে গান শোনা। কানের কাছে এসে একটা লাইন শোনাই, যদি পছন্দ হয় তাহলে পুরোটা শোনাবো, নয়তো কান ধরে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, শোনা তাহলে। আকাশ গান গাওয়ার কথা বলে, এরা কানের কাছে মুখ নিয়ে ওর গালে একটা চুমু দেয়। এতে এরা তো অবাক হয়, তার সাথে ভার্সিটির যারা যারা দেখেছে ওরাও অবাক হয় অনেক। তোর এত বড় সাহস কি করে হয় আমাকে কিস করার? বলেই চড় দিতে যাবে, কিন্তু আকাশ হাত ধরে ফেলে। এত সুন্দর আর নরম হাতের থাপ্পড় মানাই না। তোকে তো আমি দেখে নিব। মনে রাখিস আমার নামও ইরানা। তোরা দাঁড়িয়ে না থেকে ওকে একটু সাইজ কর। কিছু ছেলে আসে আকাশকে মারার জন্য, কিন্তু আকাশ সেখানে কোনো জ্ঞানজাম না করে দৌড়ে ক্লাসে চলে যায়। স্যার থাকাতে ওই ছেলেগুলো আর ভিতরে যায়নি। আকাশ ক্লাস করে বেরিয়ে আসে। রুম থেকে বের হতেই এরা পিছন দিক থেকে আবার ডাক দেয়। ওই দাঁড়া, তোর হাত পা না ভাঙা পর্যন্ত আমার শান্তি হবে না। ওদের কথা শুনে আকাশ দৌড় লাগায়, সাথে ইরাও দৌড়াতে থাকে। আকাশ দৌড়াতে গিয়ে পড়ে যায়। অন্যদিকে ইরাও ওই জায়গায় পড়ে গিয়ে আকাশের ওপর গিয়ে পড়ে। এতে করে ওদের দুইজনের ঠোঁটই একত্রিত হয়ে যায়। এতে আকাশের একটু ভালোই লাগছিল, কিন্তু মারের কথা মনে পড়তে ইরাকে ফেলে রেখে আকাশ পালিয়ে যায়। ইরা বাড়িতে গিয়ে, আব্বু আব্বু কোথায় তুমি? কি হয়েছে তোর? এই অবস্থা কি করে হলো? আব্বু, একটা ছেলে আমার সাথে ভার্সিটিতে অসভ্যতামি করেছে। কিন্তু তুমি ওকে কিছু বলিসনি? শালাকে যদি হাতে পেতাম তাহলে বোঝাইতাম। তুমি ওই ছেলেটার একটা কিছু করো। ছেলেটার ডিটেলস দে আমাকে, আমি অন্যভাবে ওই ছেলের ব্যবস্থা করব। ছেলেটার নাম আকাশ, আর শেষ বর্ষে পড়ে। এইটুকু জানি আমি ওই ছেলেটার ব্যাপারে। চিন্তা করিস না, আমি আজকালের মধ্যেই ওই ছেলের ব্যবস্থা করতেছি। দাঁড়া, এখনই তোর আঙ্কেলকে আমি কল দিয়ে সবটা বলি। হ্যাঁ আব্বু, বলো ওর হাত পা ভেঙে দিতে। ইরার আব্বু কথা বলে নেয়। ওই দিন বিকালবেলায় আকাশ বের হয় একটু আড্ডা দেওয়ার জন্য। তখন আকাশের সামনে কিছু ছেলে এসে দাঁড়ায়। কে তোরা, আর কি চাস? বেশি কিছু না, তোর হাত পা দিলেই হবে। মানে? তাহলে আমি হাঁটবো কি করে? ওই সে কথা জেনে তুই কি করবি? তোর হাত পা ভাঙতে এসেছি, বেগেই চলে যাব। এটা কি বাড়ি পেয়েছো যে আসলে আর ভেঙে দিয়ে চলে গেলে? এত কথা না বলে দে ভেঙে। আকাশ কিছু বুঝে ওঠার আগেই ওরা পায় বাড়ি দেয়। এতে লাঠি ভেঙে যায়, সাথে আকাশের পাও। তারপর হাতে বাড়ি দিয়ে হাতও ভেঙে দেয়। আমার অপরাধ কি ছিল? ইরা ম্যামের সাথে টক্কর দিয়েছিস, এটা তার ফল। তাহলে তো তোদেরও একটা ব্যবস্থা করতে হয়। তুই কি করবি এখন? একে তো তোর পা ভেঙেছি, এর সাথে আরো কি কি ভাঙবো তুই কল্পনাও করতে পারবি না। দেখা যাক না কি হয়। আকাশ কোমরের থেকে পিস্তল বের করে ওদের উপর গুলি চালাতে থাকে। ওরা গুলি দেখে এদিক ওদিক ছুটতে থাকে। শেফাকে আকাশ গাড়ি নিয়ে চলে আসে হসপিটালে। ওখানে এসে ডক্টরের কাছে যায়,
পা এক্স-রে করে ডক্টরের কাছে জানতে পারে পায়ের হাড় একটা ভেঙে গিয়েছে, কিন্তু পুরোপুরি ভাঙেনি। আমি কিছু ঔষধ লিখে দেব, ওগুলো খেলেই 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। আর পায়ে এখন কিছু দিয়ে বেঁধে দেব, যাতে করে হাড় এর চেয়ে বেশি না ভাঙে। ঠিক আছে ডক্টর। আকাশ হসপিটালে ট্রিটমেন্ট নিয়ে বাড়িতে চলে আসে। ওখানে আসতেই আকাশের মা বাড়িতে ছিল। উনি আকাশকে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়। তার সাথে আকাশের আব্বুকে কল দিয়ে আসতে বলে। আকাশের আব্বু বাড়িতে এসেই কার এত বড় সাহস যে আমার ছেলেকে মারে? কেউ মারেনি, আমি জাস্ট লাফ দিতে গিয়ে। এরকম লাভ কেন দিস? আর কখনো এমনটা যেন না হয়। অন্যদিকে আকাশ রুমে রেস্ট করতে থাকে। এদিকে আকাশ এখন বাড়িতে আসার কারণে ডেভিল এই কয়েকদিনে অনেক কিছু করে ফেলেছে। আকাশ না থাকায় ডেভিল ও লোকদের নিয়ে অনেকটা রাজত্ব করতে থাকে। 7 সপ্তাহ পর আকাশ চলে আসে ওর আস্তানায়। ওখানে রবি আকাশের এই অবস্থা দেখে প্রশ্ন করে, বস কি হয়েছে আপনার? তেমন কিছু না, ভেঙে গিয়েছে। তা তোমরা বলো, এই দিকের খবর কি? আপনি না থাকায় ডেভিলের লোক অনেক বার বেড়ে গেছে। তাই তো দেখছি। আচ্ছা, একটা মেয়ের ঠিকানা দিচ্ছি, ওই মেয়ের সব তথ্য আমার চাই। আমাকে দিন, আমি খোঁজ নিচ্ছি। আজকে আমি একটা অপারেশনে যাব। আমাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ওনাকে তুলে নিয়ে আসবো। কি বলছেন? কিন্তু পুলিশ? আমরা কি ওদের ভয় পাই নাকি? তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব। তোরা শুধু আমার প্ল্যান মতো কাজ করে যাবি, তাতেই হবে। ঠিক আছে বস। আকাশ রাতে ওই বাড়ির দিকে যায়। ওখানে দড়ি দিয়ে ছাদে যায়। ওখানে আকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে টেবিলকেও দেখতে পায়। সেই জন্য আকাশ বুঝতে পারছে না কি সম্পর্ক ওদের মাঝে। ডেভিল নিচে নামতে আকাশ দেখতে পেল ইরা ছাদে আসছে। আকাশ ইরাকে দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা ইরার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেভিলের কি সম্পর্ক থাকতে পারে, তাই আকাশ বুঝে উঠতে পারছে না। ওই রাতে আকাশ ছাদের কাছে গিয়ে ও ভিতরে না গিয়ে চলে আসে। তোরা যে যার বাড়িতে চলে যা, আমিও যাচ্ছি। বস তাহলে ওই স্বরাষ্ট্রমন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের টার্গেট ছিল, কিন্তু এখন তার মেয়ে হবে আমাদের প্রধান টার্গেট। তাহলে কি ওই মেয়েটাকে মেরে ফেলবো? না, মারতে হবে না, ওকে জাস্ট আমি তিলে তিলে মারবো। তোমরা শুধু স্বরাষ্ট্রমন্ত্রী আর ডেভিলের ওপর নজর রাখবি। তাই হবে বস। পরের দিন থেকে আকাশের নতুন লড়াই শুরু হলো ইরার বিরুদ্ধে। আকাশ যেখানে মাসে একদিন আসতো ভার্সিটিতে, এখন সেখানে প্রতিদিনই আসে। পরের দিন সকালে আকাশ এসেই ইরার সামনে দাঁড়ায়। কিরে, তোর তো মিনিমাম 1 মাস বাসায় থাকার কথা, সেখানে তুই দেখছি 7 দিনে ভালো হয়ে গেলি। আমাকে দেখে কি আবুল মনে হয়? আর এটা জিম করা বডি, বুঝলে? এত তাড়াতাড়ি এই বডি ভাঙার নয়। তা আমার সাথে যখন শত্রুতা করেই ফেলেছেন, তখন দেখুন আমি কি কি করতে পারি। ও তাই নাকি? আমি একটা কল দিলে এখানে তো লাশ ফেলে দিয়ে যাবে, বুঝলি? ওই দিনও তো তাই চেয়েছিলেন, কিন্তু তো করতে পারলেন না। বুঝেছি, তোর একটা ব্যবস্থা করতেই হবে। এই, তোরা আজকে ওর একটু পায়ের সাথে মুখটাও নষ্ট করে দে। এক্ষুনি দিচ্ছি, আপনি একটু দূরে সরে দাঁড়ান। ইরা দূরে সরে দাঁড়ায়। এরপর ওই ছেলেগুলো আকাশকে মারার জন্য আসে। আকাশ ওদের উল্টো মেরে মাটিতে শুয়ে দেয়। এতে ইরার রাগ আরো উঠে যায়। ও পুলিশকে কল দেয়। পুলিশও তাড়াতাড়ি করে চলে আসে ভার্সিটিতে। ওখানে ইরার কথা মতো আকাশকে গ্রেপ্তার করা হয়। আমার অপরাধ কি? ভার্সিটিতে মারামারি করেছিস আর বলছিস কি করেছিস? ওরা আমাকে মারতে এসেছে, তাই আমি ওদের সাথে জাস্ট মোকাবেলা করেছি। ওইসব থানায় গেলেই বুঝতে পারবি। এখন চল থানায়। পুলিশ নিয়ে যাচ্ছে। এদিকে আকাশ ইরার দিকে তাকিয়ে বুঝতে পারে এই সব কিছু ইরারই চাল। আকাশ থানায় আসার পর একটা কল দেব। কাকে কল দিবি? উকিলের সাথে কথা বলবো। কোনো কথা বলা চলবে না। তুই এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের সাথে বেয়াদবি করেছিস, তাই এত তাড়াতাড়ি তুই পার পাবি না।
আকাশ ভালো করে বুঝতে পারে এতে কাজ হবে না, কারণ পুলিশও ওদের সাথে মিশে আছে। তাই আকাশ হাতের সাথে থাকা ঘড়িতে মেসেজ টাইপ করে পাঠিয়ে দেয়। আকাশের হাতে যে অ্যাপেল ওয়াচ তা পুলিশ বুঝতে পারেনি। 30 মিনিট পর পুরো পুলিশ স্টেশন মাফিয়ার লোকজন চলে আসে। ওদের মধ্যে কয়েকজন ভিতরে ঢুকে পুলিশের সামনে যায়। পুলিশ তো দেখে হাতটা কাঁপাকাঁপি শুরু করার অবস্থায়। এই কি আপনারা এখানে? কি করব বল, তোরা কোনো কারণ ছাড়াই যাকে তাকে ধরে নিয়ে আসবি, তার চেয়ারে বসে বসে বড় বড় কথা বলবি, তা কি করে হয় বলতো? আপনারা কার কথা বলছেন? কার আবার? একটু আগে যাকে নিয়ে এসেছিস ওকে আমাদের হাতে তুলে দে, ওর ব্যবস্থা আমরা করব। তাহলে তো অনেক ভালোই হয়। এই নিন চাবি, যেখানে খুশি ওকে নিয়ে যান, তবু আমাদের ছেড়ে দিন, আমাকে মারবেন না। রবি গিয়ে তালা খুলে দেয় আর আকাশকে ওখান থেকে নিয়ে এনে গাড়িতে তুলে ওরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসার একটুর জন্য বেঁচে গেল। কিছুক্ষণ পরে ইরা পুলিশ স্টেশনে কল দেয়। আমি ইরা, চিনতে পেরেছেন? জি ম্যাডাম, চিনতে পেরেছি। যে ছেলেটাকে একটু আগে ধরে এনেছো, ওর হাত পা ভেঙে তারপর ওকে ছাড়বেন। ম্যাডাম, ওকে কি আমরা মারবো? ওকে তো কালো শার্ট পরা লোকে নিয়ে গেছে, ওরা নাকি ওকে মেরে ফেলবে, তাই নিয়ে গিয়েছে। কি আপনার মাথা খারাপ? এত ভয়ঙ্কর একটা গ্রুপের হাতে ওই ছেলেকে তুলে দিলেন? কি করব, না তুলে দিলে ওরা তো আমাকেই মেরে ফেলতো। এরা কোনো কথা না বলে কল কেটে দেয়। অন্যদিকে গাড়িতে বসে আছে আকাশ। যেতে যেতে ভাবছে, এই মেয়েটার পাওয়ার দেখাচ্ছে অনেক। কোন মেয়ের কথা বলছেন? যে মেয়েটার জন্য আমি পুলিশ স্টেশনে গেলাম। কিন্তু আপনি মেয়েকে ছেড়ে দিবেন বস? ওকে তো আমি ছাড়বো না। আচ্ছা, ডেভিল নাকি কালকে কোনো জায়গায় যাবে, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও যাবে। এই সুযোগে আমি ওনার মেয়েকে নিয়ে আসব। তাই তোরা একটা বাগান বাড়ি রেডি কর, ওই বাড়িতে A to Z সব রাখবি, যাতে করে ওই মেয়েটাকে ওখানে আটকিয়ে রাখতে পারি। খাবারও যা কিছু করতে হয় সবই ব্যবস্থা করবি, বুঝলি? হয়ে যাবে, চিন্তা করবেন না। আমি তাহলে ছুরি লাঠি এগুলো আনিয়ে রাখবো। আমি এগুলোর কথা বলিনি। তাহলে কি আনবো? একটা মেয়ে থাকার জন্য বিছানা আর একটা বাক্স। হয়ে যাবে বস। ওখান থেকে আকাশ চলে আসে ওদের অফিসে। অফিসে সবাই আকাশকে চেনে। আকাশ মাসে 29 দিন এই অফিসে আসে, ওর বাবার সাথে থাকে। অফিসের কাজকর্ম কি করে করতে হয় তা শিখতে থাকে। আজকেও অফিসে আসে, ওখানে ওর বাবার সাথে দেখা করে। আব্বু, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বল। আর তোকে আজকে এমন দেখাচ্ছে কেন? সব কিছু কি ঠিক আছে? সব কিছু ঠিক আছে, আমি 1 সপ্তাহের মতো অফিসে আসতে পারবো না। কোনো ব্যাপার না, তোমার যখন ইচ্ছা হবে তুমি আসতে পারো। তা তো জানি আমি। তা কোথাও যাওয়ার প্ল্যান আছে কি? না আব্বু, এমনিতেই আসবো না। তা বাসায় তাহলে তোমার আম্মুর থেকে ভুলে যাও। তা তো বলবো আব্বু, তাহলে আমি এখন আসি। আকাশ অফিস থেকে বের হতে যাবে, তখন দেখে স্বরাষ্ট্রমন্ত্রী ওদের অফিসের দিকে আসতেছে। আকাশ ওনার সাথে কথা না বলে বেরিয়ে আসে। আকাশ তো বুঝতে পারছে না উনি কেন এখানে এসেছেন। আকাশ ওই সময় চলে আসে। অন্যদিকে পরের দিন রাতের বেলায় আকাশ বের হয়ে চলে আসে ইরাদের বাড়িতে। বাড়িতে সিকিউরিটি ছাড়া আর কিছু তেমন নেই। রাতে আকাশ চুপি চুপি চলে আসে ইরার রুমে। ইরাকে ঘুমন্ত অবস্থায় দেখে আকাশের অনেক ভালো লাগলো। তবু ইরাকে অজ্ঞান করে কোলে নিয়ে বের হয়ে ছাদে আসে। দড়ির সাহায্যে ইরাকে নিয়ে নিচে নামে। গাড়িতে উঠিয়ে চলে আসে আস্তানায়। সকালবেলা আমি তো আমার রুমে শুয়েছিলাম, কিন্তু এটা কোন জায়গা? ইরা চারিদিক দেখে চিৎকার করতে থাকে, কেউ আছো? দরজা খোলো, দরজা খোলো বলছি। ইরা চিৎকার দিয়ে বলতেই থাকে, কিন্তু কেউ দরজা খুলছে না। তাই ইরা ভাবলো, ভয় পেলে চলবে না, আমাকে এখান থেকে যে করে হোক বের হতেই হবে। কি করি আইডিয়া। রুমটা ভালো করে খুঁজে দেখি, কিছু না কিছু তো অবশ্যই খুঁজে পাবো। ইরা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অনেক কিছু দেখতে পাচ্ছে।
রুমের ভিতর টয়লেট হতে সব কিছুই আছে, সেই জন্য ইরার তেমন অসুবিধা হয়নি। ইরা ফ্রেশ হয়ে রুমে আসে, খিদে পেয়েছে বলে ইরা চিৎকার করতে থাকে আবারও। ওই কেউ কে আমাকে কিডন্যাপ করেছিস? তাড়াতাড়ি দরজা খোল, নয়তো। কথা বলার আগে কেউ একজন দরজা খুলে ভিতরে ঢুকে। তাকে দেখে ইরার হাত থেকে লাঠি পড়ে যায়। এভাবে চেঁচালে তো সবাই শুনতে পারবে। শুনুন, আপনি আমাকে কোন সাহসে তুলে নিয়ে এসেছেন? সাহস আছে বলেই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে এসেছি। কি? তুই আমার পরিচয় জানার সত্ত্বেও তোর সাহস কি করে হয়েছে? একদম চুপ। আর একটা কথা বললে এই চাকু দিয়ে পেট এখানেই ফুটো করে কলিজা তোর হাতে ধরিয়ে দেবো। কলেজে হাতে ধরে দিতে হবে না, কিছু খাবার দিন, খুব ক্ষুধা লেগেছে আমার। এইবার পথে আসো, নাও এখানে চুলো আছে, নিজে রান্না করে খাও। আর হ্যাঁ, এখানে কেউ তোমাকে খাবার দেবে না, নিজেরটা নিজেই রান্না করে খাবে। তোর সাহস তো কম না, আমাকে রান্না করতে বলছিস? তোকে তো আমি আজকে। ওই চুপ, একদম চুপ করে থাকবি। করবো না। কি করবি তুই? বেশি কিছু না, দরজা বন্ধ করে দিয়ে চলে যাব। রান্না করে খেতে পারলে বাঁচবি, নয়তো মরবি এখানে। কথাগুলো বলে আকাশ চলে যায়। এইদিকে ইরা কি করে না করে আকাশ সবকিছু সিসিটিভিতে দেখতে থাকে। ইরা এইদিকে কি রান্না করবে, কি পুরো ঘর খুঁজেও তো কোনো কিছু পাচ্ছে না। যাই খাবার দিয়ে আসি। আকাশ দরজার নিচ দিয়ে খাবার দিয়ে দেয়। এরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে এরার বাবা এরার কিডন্যাপ হওয়ার কথা শুনে সারা শহরে পুলিশ লাগিয়ে দেয়। পুলিশ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও কোনো কিছুই পেল না। তাই ওনারা এরার বাবার কাছে আসেন। স্যার, কিছু প্রশ্ন করার ছিল। কি প্রশ্ন? ম্যামের সাথে কি কারো কোনো শত্রুতা ছিল? ছিল, ভার্সিটির একটা ছেলের সাথে। এর আগে ইরা সকালে জগিং করতে যায়, ওখানে গিয়ে একটা খুন হতে দেখে। ওই খুনটা কালো পোশাক পরা লোকটাই করেছিল। ইরা ওকে দেখে ফেলে। তারপর ওরা ইরাকে ধরার জন্য চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। তাহলে স্যার, আমরা ওই ছেলেটার ব্যাপারে আগে খোঁজ নিই। আচ্ছা দেখো, কিন্তু যা করার তাড়াতাড়ি করো। যেভাবেই হোক আমার মেয়ে ইরাকে চাই। চিন্তা করবেন না স্যার। পুলিশ এসে আকাশের সাথে কথা বলে। আকাশ ওদের পা ভাঙার ব্যাপারে বলে এবং পা যে ভাঙা তাও দেখায়। পুলিশ সবটা দেখে বিশ্বাস করে চলে আসে। এরপর ওরা কালো পোশাক পরা যাদের দেখতে পায় তাদেরই ধরে নিয়ে আসে। যদি কোনো তথ্য না পায় তাহলে তাদেরকে মেরে ফেলে সাথে সাথে। এইদিকে ডেভিলও ওর লোকদের খুঁজতে বলে। কার এত বড় সাহস হয় যে ইরাকে তুলে নিয়ে যায়? বস, তা তো জানি না, তবে টিভিতে দেখেছি আকাশের গ্রুপের মধ্যে কেউ এই কাজ করতে পারে। যে করেই হোক ইরাকে খুঁজে বের কর। দরকার পড়লে আকাশের বাহিনীকে মারতে থাক। সবাই জানবে পুলিশের হাতে মারা যাচ্ছে। এতে করে আমাদের লাভ, আকাশের লোক কমবে আর স্বরাষ্ট্রমন্ত্রীর সাপোর্ট থাকবে আমাদের সাথে। ঠিক বলেছেন বস, তাহলে আমি এখনই কাজে লেগে যাচ্ছি। যাই করিস সাবধানে করিস, পুলিশ তোদের কিছু বলবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, উনি পুলিশকে বলে দিয়েছে সাদা পোশাক পরা কোনো লোককে যেন না ধরে। তাই এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। তাহলে গিয়ে খোঁজ ওদের। এদিকে ওরা খুঁজতে থাকে। অন্যদিকে আকাশের লোকজন মারা যেতে থাকে পুলিশ ও ডেফিলের লোকদের হাতে। তাই আকাশ প্লেন করে কল দেয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কেমন আছেন? কে তুমি? আমি কে তা একটু পরেই বলছি। এখন এটা ভাবতে থাকেন, আপনি যে মৃত্যুর খেলা শুরু করেছেন, যদি তা থামান তাহলে আপনার মেয়েকে হারাবেন। আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। তুমি যা চাও তাই পাবে, তবুও ওকে ছেড়ে দাও তুমি। ছেড়ে দেব, তাও ওই মেয়েকে? তবে আগে ওর সাথে বাসর করব, তারপর ওই ভিডিও আপনাকে পাঠাবো, তাহলেই আপনার মেয়ের অহংকার কমবে। প্লিজ আমার মেয়ের সাথে এমন কিছু করো না, ওকে ছেড়ে দাও তুমি। চিন্তা করবেন না, সময় হলেই ছেড়ে দেব। কথা শেষ করে ইরার আপু কান্না করতে থাকে, কেননা উনি ওনার মেয়েকে হারাতে চলেছেন। সেই জন্য উনি পুলিশকে আরো কড়াভাবে খুঁজতে বলে। এইদিকে 3 দিন পর পুলিশ ইরাকে উদ্ধার করে নিয়ে আসে। বাড়িতে আসার পর ইরা ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তোর কিছু হয়নি তো ইরা? তুই ঠিক আছিস তো?
আমার কিছু হয়নি। কিছুক্ষণ পর একটা মেমোরি আসে। ইরার বাবার মেমোরি দেখে ওই দিনের কথা মনে করতে থাকে। মেমোরি দেখে উনি তা ভেঙে দেয়। এরপর ইরাকে দিয়ে ডক্টর দেখায়। ডক্টর ইরাকে পরীক্ষা করে দেখে ইরা ঠিক আছে, তাই ইরাকে নিয়ে বাড়িতে আসে। ওই গ্রুপের কাউকে আমি ছাড়বো না। এখনই আমি ওদের মারার জন্য নির্দেশ দিব। তাই করো। ওই ছেলেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। কোন ছেলের কথা বলছিস? যে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। তুমি একটা কিছু করো, ওদের যে করেই হোক শাস্তি দাও। চিন্তা করিস না, আমি ওকে দেখে নিব। এদিকে আকাশ সবটা জানতে পারে, তাই ওর লোকদের কয়েকদিন আর বের হতে বলে না। কিছুদিন পর আকাশ ভার্সিটিতে যায়, আর আজকে ইরাও ভার্সিটিতে আসে। এসে আকাশের কাছে যায়। ওই, তুই কি আমাকে কিডন্যাপ করেছিস? আমি? কবে? কখন? আমি তো মাসেও ভার্সিটিতে আসি না। আমার কেমন জানি তোর কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। আমার কণ্ঠ? হ্যাঁ তোর। তোকে তো আমি কখনো ছাড়বো না। আমি কি করেছি? তুই গুন্ডা ধরিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিস। মাথা খারাপ কি হয়েছে? আমি কেন গুন্ডা ধরতে যাব? আর ধরালেও বাঁচিয়ে রাখতাম না, বুঝলি? তাহলে তুই আমাকে কিডন্যাপ করেছিস, তাই তো? যদি বলি হ্যাঁ। কথাটা বলার সাথে সাথে ইরা আকাশের শার্টের কলার ধরে। এতে সবাই অবাক হয়। তোর সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি। তুই আমাকে কিডন্যাপ করেছিস আর এভাবে ঘুরে বেড়াচ্ছিস। তোকে আমি এখনই পুলিশে ধরিয়ে দিব। প্রমাণ আছে কি? মানে? প্রমাণ ছাড়া কেউ আমার কিছু করতে পারবে না। আর এই তো মাত্র শুরু। আর এরপর কি কি হয় দেখতে পারবে। আমি এখনই আমার আব্বুকে বলছি। বললে আমার কি? আমার কিছু হবে না। তার চেয়ে ভালো চুপচাপ থাক, বুঝলি? আমার পেছনে লাগলে এরপর আরো অনেক কিছু হবে। তুই আমাকে আবারও চ্যালেঞ্জ করছিস? একবার চ্যালেঞ্জ করেছি বলে তোর এই অবস্থা। যদি আবার দিই তাহলে কি হেলা হবে ভেবে দেখেছিস? তুই তাহলে এতদিন আমার ভালো মানুষের চেহারা দেখেছিস, কিন্তু আজকে থেকে আমার আরেকটা রূপ দেখবি। স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে তো, একটু তো পাওয়ার থাকবেই। বাবার পাওয়ার না, এরপর থেকে তুই আমার নিজের পাওয়ার দেখবি। তোর আবার কিসের পাওয়ার? আমার কাছে মাফিয়ার পাওয়ার আছে। এরপর থেকে তুই দেখতে থাক আমি তোর কি হাল করি। দেখা যাবে কে কার কতটা ক্ষতি করতে পারে। দেখতে থাক তুই। ওই দিনের মতন ওরা ঝগড়া শেষ করে চলে যায়। ওরা দুইজনই রাগে ফিরে চলে যেতে থাকে। তখনই আকাশের ওই রাতের কথা মনে পড়ল। আচ্ছা, ওই যে মাফিয়ার পাওয়ারের কথা বলেছে, ওর ওই ডেভিলের থেকে নেওয়া হয়তো। ওর সাথে ডেভিলের কোনো পাওয়ার আছে কি? নাকি ওর সাথে? না না, এইসব কি ভাবছি আমি। ডেভিলের বয়স 50+ আর ইরার বয়স 24 বছরের মতো হবে। ওনাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক হতে পারে না। তাহলে ইরার কাছে মাফিয়ার পাওয়ার আসলো কোথা থেকে? পরের দিন আকাশ সকালে ক্লাসে যাওয়ার আগে চলে আসে ক্যান্টিনে। ওখানে আকাশকে দেখতে পেয়ে ইরা ওর জায়গা থেকে উঠে চলে আসে আকাশের কাছে। আকাশের কাছে এসেই টেবিলে বাড়ি দিয়ে বলে, ওই ফুকরি বাচ্চা, এখান থেকে উঠে দাঁড়া। কেন উঠবো আমি? এটা কি তোর বাবার ক্যান্টিন? আমার বাবার হোক আর যারই হোক, তোকে আমি এখানে কোনো মতেই দেখতে চাই না। তাহলে কি করবি তুই? দেখতে চাস কি করব? ওই, তোরা বাইরে কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে আয়। ইরার কথা মতো 5 জন সিকিউরিটি ভিতরে আসে। 5 জন সিকিউরিটি বডি বিল্ডার। দেখলি তো ওদের বডি। আজকে তোকে কে বাঁচাবে? ম্যাম, কি করতে হবে বলেন? এই ছেলেটাকে মারবে, তবে মরে যেন না যায়। শুধু এমনভাবে মারবে যেন বিছানা থেকে উঠতে না পারে। মেরে হসপিটালে নিয়ে যাবে। আর যা বিল হয় ওইগুলো আমি দিয়ে দেব। তো তোমরা ওর খেয়াল রাখো। আমি যাচ্ছি। ম্যাম, কোনো চিন্তা করবেন না, আমরা এই ছেলেটাকে দেখছি। ম্যাম, তাহলে আমাদের জন্য কি কাজ তা তো বললেন না। ওই, তোরা মেয়ে হয়ে ওই ছেলেটার সাথে মারামারি করবি নাকি? আমরা তো তা বলিনি। চল এখান থেকে। এরা ওর সিকিউরিটি নিয়ে চলে যায়। এদিকে আকাশ ভালো করে বুঝতে পারে এরা কোনো সিকিউরিটি হতেই পারে না, কেননা সিকিউরিটি এইভাবে থাকে না। আকাশ ক্যান্টিন থেকে বাহির হয়ে চলে আসে, কেননা ক্যান্টিনের ভিতর মারামারি করলে সবার ক্ষতি হবে, সেই জন্য। তাই বের হয়ে আসে আকাশ। কিরে, ভয় পালাতে ও পারবি না।
কারণ গেটের সামনে আরো 2 জন দাঁড়িয়ে আছে। তাহলে তো তোমরা 7 জন আর আমি একা। এটা কি বরাবরের লড়াই হবে? ওই তোর সাথে মারামারি করতে এসেছি, কম্পিটিশন করতে আসিনি, তাই আজকে তো রক্ষে নেই। ওরা আকাশকে মারার জন্য আসে। অন্যদিকে আকাশ গেট দিয়ে বের হতে না পেরে ভার্সিটির এক কোণায় চলে যায়। এখানে সিকিউরিটিগুলো চলে আসে। এতক্ষণ পর তোদের মারার জন্য ঠিকঠাক জায়গা পেলাম। আকাশের কথা শুনে ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকে। ওরা আকাশকে মারার জন্য আসে। আকাশও কম না, ওদের পাল্টা মার দিতে থাকে। ওরা আকাশের হাতে মার খেয়ে শুয়ে আছে। আকাশের সাথে না পারার জন্য ওরা নিজেদের পায়ের কাছ থেকে ছুরি করে। আমার তো আগেই সন্দেহ হয়েছিল তোরা সিকিউরিটি হতে পারিস না, কারণ সিকিউরিটি বন্দুক নিয়ে ঘোরে সব সময়, সেখানে তোরা ছুরি নিয়ে ঘুরছিস। সত্যি করে বল, তোরা কে? তুই যখন সবকিছু জেনে গেছিস তাহলে আর কি তোর কিছু একটা ব্যবস্থা করতেই হয়। ওকে ছুরি দিয়ে আঘাত করতে থাক, এতে করে ও দুর্বল হয়ে যাবে, এরপর ওর খেল খতম। তাই নাকি? তাহলে আয় দেখি কি করতে পারিস। ওরা মারতে আসলে আকাশ উল্টো ওদের ছুরি দিয়ে আঘাত করে। এতে করে ওরা অনেক দুর্বল হয়ে পড়ে। আকাশ হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ভয়ে কোনো ছাত্র ছাত্রী এদিকে আসার সাহস পর্যন্ত পাচ্ছে না। সময় থাকতে তোদের আসল পরিচয় বলে দে, নয়তো তোদের কি হাল করব তা তোরা নিজেরাও বুঝতে পারবি না। তাই সময় কম হওয়ার আগেই বল। বলছি সব বলছি, তবু আমাদের ছেড়ে দিন, আমরা কোনো সিকিউরিটি না। তাহলে তোরা কে? আমরা আসলে ডেভিলের লোক। উনি বলেছিল ইরা ম্যামের সাথে আসতে, আর ইরা ম্যাম যা যা বলবে তাই যেন আমরা করি। আর এই জন্য তোদের এই অবস্থা। এখন দেখ আমি কি করি। আকাশ ইচ্ছে করে নিজের শরীরে রক্ত মাখে অভিনয় করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে যায়। আর আকাশের পিছু পিছু সিকিউরিটিগুলো বের হয়ে আসে। আকাশ ওদের থেকে কিছুটা দূরে এসে পিলে ঝাঁপ দিয়ে রক্ত পরিষ্কার করে নেয়। অন্যদিকে অ্যাম্বুলেন্স এসে সিকিউরিটিগুলোকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। ওরা হসপিটালে ভর্তি। ইরা ও ডেভিল আসে ওদের সাথে দেখা করার জন্য। কি করে হলো এসব? আর ওই আকাশের বাচ্চা কোন হসপিটালে ভর্তি? ম্যাম, ওই ছেলে আমাদের সবার এই অবস্থা করে চলে যায় ওখান থেকে। তোমরা সামান্য একটা ছেলের কাছে মার খেয়ে তোদের এই অবস্থা হলো? বস, ওই ছেলেকে দেখে যতটা সাধারণ মনে হয়, ওই ছেলের কিন্তু অতটা সাধারণ ছেলে না। ওই ছেলের মধ্যে কিছু একটা স্পেশাল তো আছেই। কি বলছিস এগুলো? তোদের যখন এইভাবে মারতে পেরেছেন তাহলে তো ছেলেটার কাছে কিছু স্পেশাল অবশ্যই থাকবে। আঙ্কেল, এখন তাহলে কি করব? তোমার সব লোকই তো হার মেনে নিল, তার সাথে উল্টো মার খেয়ে নিল। আচ্ছা, আমি যতদূর জানি ওর গায়েও রক্ত ছিল। তোমরা কি? ওই ছেলেটার অনেক চালাক, ইচ্ছে করে নিজের গায়ে রক্ত লাগিয়ে আর অভিনয় করে ভার্সিটি থেকে বের হয়ে আসে। আঙ্কেল, এখন কি করব? ওই ছেলে তো... ইরা, তুই চিন্তা করিস না, ওই ছেলেকে তো আমি দেখে নিব। ওই ছেলে আমার হাত থেকে বাঁচতে পারবে না, কিন্তু কালো পোশাক পরা বাহিনীর জন্য কিছু করতেই পারছি না ঠিক মতো। কি বলছেন? ওই কালো বাহিনী কি আপনার শত্রু? হ্যাঁ, ওর জন্য আমি মাফিয়ার জগতে সেরা হতে পারছি না। আঙ্কেল, চিন্তা করবেন না, ওর লোকেরা আমাকে একবার কিডন্যাপ করেছিল ওই আকাশ ছেলেটার কথাই। তাহলে এই আকাশের সাথে অবশ্যই ওই কালো পোশাক পরা লোকের যোগাযোগ থাকতে পারে। তাই ওই আকাশকে দিয়ে সব খোঁজ খবর নিতে পারবো, যার জন্য তোকে কিছু একটা করতে হবে। আমি কি করব তা বলেন তো? তুই আগে ওর সাথে বন্ধুত্ব কর, তারপর আস্তে আস্তে ওর থেকে কথা আদায় কর। আঙ্কেল, আপনার কি মনে হয় এত কিছু হওয়ার পরও আমার সাথে কথা বলবে কিনা তাই তো বুঝতে পারছি না। আফসোস না হলে কি হবে, জোর করে হলেও আদায় করে নিব ওই ছেলের থেকে। আঙ্কেল, আমি তাহলে যাই। আচ্ছা যা, তবে সাবধানে থাকবি। ওই ছেলে আবার ওই তোরই ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমি তাহলে যাই। ইরা বাড়িতে চলে আসে। অন্যদিকে আকাশও বাড়িতে গিয়ে শুয়ে থাকে। ইরা ওর বাবার কাছে গিয়ে সবকিছু বলতে থাকে। ইরার বাবা সবটা শুনে বলে, সবই তো বুঝলাম, কিন্তু আমি নিজে থেকে এইসব কিছুই করি না।
তার জন্য ডেভিল তো ওকে সাহায্য করবে। তোমার তো অনেক ক্ষমতা, পুলিশকে বললেই তো ওকে ধরে নিয়ে ভালো করে মেরে ছেড়ে দিতে পারে। এই খবর যদি সাধারণ পাবলিক যদি জানতে পারে তাহলে আমার কতটা লস হতে পারে বুঝতে পারছিস কি? বুঝতে পারছি, তাহলে আমি ডেভিল আঙ্কেলের সাথে কথা বলে ওই ছেলের ব্যবস্থা করব। ঠিক আছে, তাই কর, তবে সাবধানে করবি সব কিছু। ঠিক আছে, সাবধানেই করব। এদিকে আকাশের আব্বু বাড়িতে আসে, কেননা আকাশ যখন বাড়িতে এসেছিল তখন ওর শার্টে রক্ত লেগেছিল। তাই আকাশের আম্মু ভয় পেয়ে আকাশের আব্বুকে আসতে বলে। উনি আকাশের রুমে এসে, কি হয়েছে তোর আকাশ, তুই কি ঠিক আছিস? আমার কি হবে আব্বু? তোর মা বলল তুই নাকি। থেমে গেলে কেন? আমি কি তা তো বলবে? তোর মা বলছিল তুই নাকি কারোর হাতে মার খেয়ে এসেছিস, তাই তোর গায়ে রক্ত। আর আমি ডক্টর নিয়ে এসেছি, ডক্টর চেক করে তোকে ওষুধ দিবে। আব্বু, আমার কিচ্ছু হয়নি। কোনো কথা নয়, ডক্টর আপনি চেক করে দেখেন ও সত্যি কি ঠিক আছে। ডক্টর আঙ্কেল চেক করতে হবে না, আমি ঠিক আছি, রক্ত এমনিতে লেগেছিল। এদিকে ডক্টর চলে যায়, অন্যদিকে আকাশ শুয়ে থাকে। ওই দিন রাতে আকাশ বেরিয়ে যায় আস্তানায়, ওখানে গিয়ে ওর কাজ করতে থাকে। রবি শোন তো, কথা আছে। জি বস, বলেন কি কথা বলবেন? ডেভিলের কিছু লোক হসপিটালে আছে, ওদের ওখানে গিয়ে মেরে ফেল যে কোনোভাবে। ওকে বস, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, ডক্টরের বেশে যাবি, যাতে করে কেউ বুঝতে না পারে, কারণ এখানে ডেভিলের লোক পাহারায় থাকতে পারে। হয়ে যাবে, চিন্তা করবেন না, আমরা সেফভাবেই যাব। রবি কিছু লোকজন নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ আস্তানায় আরো কিছুক্ষণ অপেক্ষা করে চলে যায়। অন্যদিকে রবি চলে আসে হসপিটালে, ওখানে আরো কিছু মাফিয়ার লোকদের দেখতে পায়, কেননা ওরা সবাই সাদা পোশাকে ছিল, তাই রবি চিনতে পারে। তোমরা সবাই আলাদা আলাদা রুমে ঢুকে যাবে আর স্যালাইনের সাথে ওষুধ মিশিয়ে দেবে। ওষুধ 15 মিনিট পর কাজ করা শুরু করবে। এতে করে ওরা যদি আমাদের সন্দেহ করে ওদের দেখতে আসে, তখন ওরা জীবিত থাকবে আর আমাদেরও ছেড়ে দেবে। ঠিক আছে বস, যেভাবে বলবেন সেভাবেই করব। ওরা রুমে ঢুকে যায় ডক্টরের বেশে। রবি ও বাকি লোকজন স্যালাইনের সাথে মিশিয়ে দেয়। এরপর ওরা যখন বের হবে, ডেভিলের লোক ওদের থামায়। এই তোমাদের সন্দেহ লাগছে? দেখুন, আমরা ডক্টর, আমাদের যদি এতই সন্দেহ হয় তাহলে আপনারা আসুন, আমাদের সাথে আর কিছু চেক করে নিতে পারেন। তা তো নেব। এখন চল, আমাকে দেখা ওরা ঠিক আছে কিনা। যদি ওদের কোনো সমস্যা দেখি তোদের এখানেই মেরে ফেলবো। আসুন আমার সাথে, আর দেখুন ওদের পালস চলছে। লোকগুলো দেখে সবই ঠিক আছে। ওরা 5 মিনিটের মতন অপেক্ষা করে কোনো সমস্যা পেল না, তাই ওদের যেতে দিল। এতে করে ওরা বেঁচে গেল। এইদিকে ডেভিলের লোকগুলো রুম থেকে বের হওয়ার 5 মিনিট পর ভিতর থেকে চিৎকার করছিল, তাই ওরা ভিতরে গিয়ে চেক করে দেখে ওখানে ওদের সব লোকই মারা যায় বিষের জন্য। তাই ওরা পুরো হসপিটালে খুঁজেও লোকদের সন্ধান পেল না। ডেভিলকেও বিষয়টা জানানো হয়। ডেভিল ওর লোকদের অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এদিকে রবি বের হয়ে ওর লোকদের বলে, দেখলি তো বুদ্ধির কেরামতি, এতক্ষণে হয়তো ওষুধ ওর কাজে লেগে পড়েছে, এতক্ষণে নিশ্চয়ই আমাদের খুঁজতে লেগে পড়েছে। তাই তোরা তাড়াতাড়ি চল, আমাদের আস্থানে পৌঁছতে হবে। এদিকে রবি আস্তানায় গিয়ে আকাশকে কল দিয়ে জানিয়ে দেয় যে কাজ হয়ে গিয়েছে, আর আকাশও ডেভিল হাসি দিয়ে কল কেটে দেয়। পরের দিন সকালে আকাশ বের হয়ে আসে জগিং করতে, তখন এরাও আসে। ওখানে আবারও ওদের মধ্যে দেখা হয়ে যায়। তুই এখানে কেন? কেন, আমার কি এখানে আসতে মানা আছে? তা নেই, কিন্তু গত 5 বছর ধরে আমি এখানে জগিং করতে আসি, কিন্তু তোকে কখনো দেখি নাই, তাই বললাম। আমিও কখনো আসিনি এখানে, সবসময় বাসাই করতাম, কিন্তু আব্বুর বলাতে চলে এসেছি এখানে। যাক, ভালোই হলো এসেছি। তা যে কথা বলার জন্য এসেছি।
কি কথা তাড়াতাড়ি বলে শেষ কর, আমাকে যেতে হবে। এত তাড়া কিসের? আসল কথাটা তো বলাই হয়নি। কোন কথা? শুনলাম আমি যাদের মেরেছি ওরা হসপিটালের ভেতরে মারা যায়, তাও বিষের কারণে। মানে আমি কিছু জানি না আর তুই সব জেনে গেলি? সবাইকে দিয়ে তো আর এক কাজ হয় না। তার মানে তুই বুঝতেই চেয়েছিস আমি? ঠিক তাই বুঝেছেন। আমার তো মনে হচ্ছে তোরই হাত আছে ওদের মৃত্যুতে। যদি বলি আছে। আঙ্কেলকে বলে আমি তোকে ছাড়বো না, মনে রাখিস, যে করেই হোক তোকে মেরেই ফেলবো। কম চেষ্টা তো আর করনি, আরও না হয় চেষ্টা করে যাও। একটু চেষ্টা এখানেই করি। মানে কি করবে? এখনই দেখাচ্ছি। ইরা ওর জামা ছিঁড়তে থাকে আর সাথে আকাশকে জড়িয়ে ধরে চেঁচাতে থাকে। ইরার চেঁচানোর আওয়াজ শুনে চারিদিকে মানুষজন সব একত্রিত হয়ে গেল। ওনারা আকাশকে জড়িয়ে ধরে চেঁচাতে থাকে। ইরার চেঁচানোর আওয়াজ শুনে চারিদিকে মানুষজন সব একত্রিত হয়ে ওনারা এসে কেউ একজন ইরার গায়ে কিছু একটা পেঁচিয়ে দিল আর সবাই আকাশকে ঘিরে দাঁড়ালো। ওরা তো আকাশকে প্রায় মারার জন্য সবকিছু জোগাড় করতে থাকে। আকাশ ওখান থেকে পালিয়ে আসে, কেননা এখন আকাশের কথা কেউই বিশ্বাস করবে না। সেই জন্য যদি ওখানে থাকে তাহলে গণধোলাই খেতে হবে, তাই ওখান থেকে পালিয়ে যায়। আকাশ পালিয়ে যাবার পর এরা ওদের ধন্যবাদ দেয়। সত্যি আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব, আপনারা না থাকলে ওই ছেলেটা আমার সাথে অসভ্যতামি তো করেছে, না জানি আরও কি করতো। আকাশ আরো কিছুক্ষণ অভিনয় করে ইরা চলে আসে। ইরা আসতে ওর সিকিউরিটিগুলো ইরাকে গাড়িতে তুলে নেয়। উফ, ওই ছেলেটা আজকে অল্পের জন্য বেঁচে গেল। আর একটু সময় থাকলে আজকে কি বোঝাতাম কার সাথে পাঙ্গা নিয়েছে। ম্যাম কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। তোদের বুঝতে হবে না, তোরা বাড়িতে চল। সিকিউরিটি গাড়ি চালাতে থাকে। ইরা বাড়িতে এসে ওর রুমে গিয়ে চেঞ্জ হয়ে নেয়। অন্যদিকে আকাশ বাড়িতে এসে একটু হাফ ছেড়ে বাঁচল। উফ, একটুর জন্য বেঁচে গেলাম। এই মেয়ে দেখছি সত্যি অনেক সাংঘাতিক। এই মেয়ে আমার থেকে চাইটা কি? কেন আমার পিছনে পড়ে আছে এই মেয়েটা? তার উপর ডেভিলের সাথে পরিচয় থাকায় ওই মেয়েটা এত বড় বার বাড়তে পারছে। নয়তো হোম মিনিস্টারের মেয়ে হয়েও আমাকে আইনের ভয় দেখাতে পারবো বা আইন দিয়ে ব্যবস্থা নিতে পারতো। এই মেয়েটা আসলে চায় কি? সকালে আকাশ আর ভার্সিটিতে যায়নি, কেননা যদি ভার্সিটির ভিতরে এমনভাবে আবারও ফাঁসিয়ে দেয় তাহলে তো অনেক সমস্যা হবে। তাই আর ভার্সিটি না গিয়ে আকাশ ওর বাবার অফিসে আসে। ওখানে আকাশকে দেখে আকাশের আব্বু জিজ্ঞেস করে, কি ব্যাপার আকাশ, তুমি হঠাৎ করে অফিসে? কেন বাবা, অফিসে আসার জন্য কি মানা আছে? তা না তো, এখন বলো কি জন্য এসেছো? আব্বু আমাদের ভার্সিটি থেকে 7 দিনের জন্য ওয়ার্ল্ড ট্যুরে নিয়ে যাবে, যার জন্য আমার $10,000 লাগবে। কি বলছো কি আকাশ, তুমি যাবে ভালো কথা, কিন্তু তোমার কাছে তো যথেষ্ট প্রমাণের রিঙ্গেট আছে। তাহলে তুমি দেবে কিনা তাই বলো আমাকে। দিচ্ছি আমি। তুমি কবে যাবে ওখানে? এই তো 3 দিন পরে যাব। আর আমি নিঙ্গিটছি। আচ্ছা, সাবধানে যাবে, আমি দিয়ে দিচ্ছি। 3 দিন পর আকাশ ভার্সিটি থেকে ট্যুরে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। আকাশ এসে ওর সিটে বসে পড়ে আর মাত্র একটাই সিট আকাশের পাশে খালি আছে, তাই বিমান এখনো দাঁড়িয়ে আছে। স্যার আর কত সময় লাগবে? একটু অপেক্ষা করো তোমরা, একজন বাকি আছে, ও আসলে বিমান ছেড়ে দেওয়া হবে। একজনের জন্য অপেক্ষা করব? এখানে 100 জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, একজনকে রেখে গেলে লস, তাই আর কিছুক্ষণ বসো। 10 মিনিট পর একটা মেয়ে বিমানে উঠতেই আকাশ চমকে ওঠে। স্যার এই মেয়ে এখানে কেন? কেন, কোনো সমস্যা? এই ট্যুরটা তো আমাদের, তাহলে ওই মেয়ে কেন আসবে? আকাশ, তুমি মনে হয় নোটিশটা ভালো করে পড়োনি। নোটিশে কি ছিল? আমি তো উপরে পড়েছি। নোটিশে লেখা ছিল যদি তোমাদের ইয়ারে কাউকে নিয়ে যদি সিট খালি থাকে তাহলে অন্য ইয়ারের থেকে যে কেউ আসতে পারবে। আর আমাদের এখানে তো তোমরা এসেছো 70 জন, তাই আমাকে বাধ্য হয়ে
অন্য সব সেমিস্টার থেকে 30 জনকে জোগাড় করতে হয়েছে। কিন্তু স্যার, আমি এর সাথে বসবো না। এয়ারপোর্টে থেকে তোমাদের যে সিট দেওয়া হয়েছে ওই সিটে তোমাদের বসতে হবে। তাই আকাশ, তুমি কোনো কথা না বলে বসে থাকো। আর ইরা, তুমি এত দেরি কেন করছো? আসলে স্যার আমার দেরি হয়েছে স্যার, ভেতরে সমস্যা হয়েছিল, সেই জন্য ঠিক করতে একটু দেরি হয়েছে। কোনো ব্যাপার না ইরা, ভিতরে সমস্যা হলে ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আকাশের পাশে গিয়ে বসে পড়ো। ঠিক আছে স্যার। ইরা এসে ওর ব্যাগ রেখে বসে পড়ে। ইরা বসে পড়ার পর আকাশ মুখটা জানালার দিকে তাকিয়ে থাকে, যা ইরার ইগোতে লাগে। ইরা এখন না পারছে কিছু বলতে, আর না পারছে সইতে। তাই আকাশ ইরা দুজনের দিকে না তাকিয়ে চুপচাপ বসে থাকে। কি ব্যাপার, এত বাধ্যভাবে বসে আছো কেন? বসে থাকবো না কি করব? তোর মতো মেয়ে কতটা ডেঞ্জারাস তা যদি অন্য কেউ জানতো তাহলে তো বুঝতেই পারতো আমি কত প্যারার মধ্যে আছি। সবে তো মাত্র শুরু, এই 7 দিনে আমি তো জীবনটাকে পুরো নরক বানিয়ে দিব। দেখা যাক কে কার জীবনে নরক বানায়। এইভাবে বিমানের ভিতর ওরা ঝগড়া করতে করতে গেল। কয়েক ঘন্টা পর ওরা আমেরিকার বিমানবন্দরে এসে নামলো। একে একে ওরা এয়ারপোর্ট থেকে বের হয়। ওদের জন্য হোটেল থেকে গাড়ি পাঠানো হয়েছে। এখানে মোট 2টা গাড়ি আছে, 50 জন করে, 2টো গাড়িতে 100 জন। গাড়ি চলতে থাকে হোটেলের দিকে। গাড়িতেও একই সমস্যা হলো। এখানেও এরা আকাশের পাশে এসে বসে। সমস্যা কি? আমি যে গাড়িতে উঠেছি তোমাকেও সে গাড়িতে উঠতে হলো? উঠেছ তাও ভালো কথা, সে ঘুরে ফিরে আমার পাশে ছিটে। কি করব, সারা রাস্তা ঝগড়া করার মতো কাউকে তো লাগবে তাই না? তাই তোমাকে যেহেতু পেয়ে গিয়েছি তাই এখানে এসে বসেছি। এখান অবধি ঠিক আছে। যদি তারও ব্যবস্থা থাকতো তাহলে তাই করতাম। তুই কি ভেবেছিস তবুও পার পেয়ে যাবি? মোটেও না, আমি তোর জীবনটা নরক বানাবো, এটা তুই শিওর থাক। দেখা যাবে কে কার জীবন নরক বানায়। এভাবে গাড়ির মধ্যেও ওরা ঝগড়া করতে থাকে। তবে ওরা দুজনেই খুব আস্তে আস্তে কথা বলছে। কিছুক্ষণ পর ওরা চলে আসে হোটেলে। হোটেলে ওদের রুম নাম্বার দিয়ে দেওয়া হয়। প্রতি রুমে 4 জন করে থাকতে দেওয়া হয়। আকাশের সাথে আরও 3 জন ছেলে আসে। এদিকে ওরা ওই দিন রেস্ট করতে থাকে। রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সব শিক্ষার্থী গাড়িতে এসে বসে। তখন স্যার আসে গাড়িতে। তোমরা সবাই আশা করি অনেক ভালোভাবে রাতটা পার করেছ। এখন আমরা যাব পাহাড় দেখার জন্য। ওখানে যেতে আমাদের আরও 1 ঘন্টা সময় লাগবে। আর ওখানে আমরা দুপুরে খাবার খাবো। আবার সন্ধে হলে আবার রওনা দেব। তা তো বুঝলাম স্যার, কিন্তু পাহাড় থেকে জাম মারা কি যাবে? দেখো, আগে আমরা ওখানে যাই, তারপর দেখব। কারণ আমি তোমাদের বিপদের মধ্যে ফেলে দিতে পারবো না। বুঝতে পারছি স্যার। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। আকাশ ও বাকিরা নিজেদের মতন করে গান শুনতে থাকে। কিন্তু আকাশ চারদিকে দেখতে থাকে। 1 ঘন্টা পর ওরা পাহাড়ের সামনে এসে নামে। এটাই হচ্ছে সেই পাহাড়। তোমরা এখন সাবধানে উঠতে থাকো ওখানে। আর যদি কেউ কোনো সমস্যা মনে করো তাহলে এই দিক দিয়ে হেলিকপ্টারের ব্যবস্থা আছে। যারা পাহাড় বেয়ে উপরে যেতে পারবে না তারা হেলিকপ্টারে করে পাহাড়ে উঠে যাও। স্যার, আমি পাহাড় বেয়ে উঠবো? ঠিক আছে, যে যেমনভাবে উঠতে ইচ্ছে করবে সেভাবে যেতে পারো। ওদের মধ্যে প্রায় 70 জন শিক্ষার্থী হেলিকপ্টার করে যাওয়ার জন্য রাজি হয়। আকাশ পাহাড়ে ওঠার জন্য লাঠি একটা আইস স্ট্রিক নিয়ে নেয়। আকাশকে পাহাড়ে উঠতে দেখে এরাও পাহাড়ে ওঠার জন্য রেডি হয়। এরাও সবকিছু নিয়ে উঠতে থাকে। এদিকে আকাশ তো এরাকে দেখে চমকে ওঠে। কি ব্যাপার? এই তো বলেছিল হেলিকপ্টারে করে উঠবে, তাহলে এখন হঠাৎ করে পাহাড় পেয়ে উঠতে রাজি হয়েছে? কোনো ফন্দি করছে না তো? ওঠো আকাশ, ওঠো। তুই কি ভেবেছিস এত তাড়াতাড়ি আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি? তা কখনোই হবে না। তোকে তো আমি আজকে যে করেই হোক এই পাহাড় থেকে ফেলে দিবই। এদিকে আকাশ বারবার ইরার দিকে তাকিয়ে আছে। ইরার হাবভাব আকাশের মোটেও ভালো লাগছে না। তাই আকাশ একটু তাড়াতাড়ি করে উপরে উঠে যায়। ওই পাহাড়ে উঠতে আকাশের 1 ঘন্টা মতন সময় লেগেছে। আকাশ উপরে উঠে চারিদিকে সবকিছু লক্ষ্য করতে থাকে। এই পাহাড় থেকে
পুরো আমেরিকার শহরটাই দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর ইরা উঠে চারিদিক দেখতে থাকে। আকাশ ইরার পাশে এসে দাঁড়ায়। খুব আফসোস হচ্ছে তাই না? কি নিয়ে আফসোস হবে? এই যে আমাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার প্ল্যান তোমার সফল হলো না, সেই জন্য। আমি কখন বলেছি যে আমি তোকে ফেলে দিব? তোমার হাব ভাব তো তাই বুঝে যাচ্ছিল। কই না তো, আমি এমন কিছু কেন করতে যাব? না করলে তো ভালো। না করলে তো ভালো, নয়তো আমাকেও কিছু করতে হতো। ওই তুই আবার কি করবি? সব যদি এখনই বলে দিই তাহলে তো জামাই পাবো না। কিছুক্ষণ পর দুপুর হয়ে আসে। ওদের খাবারের সময় হয়ে যায়। স্যার সবাইকে সামলানোর জন্য হেলিকপ্টার উপরে আসতে বলে। হেলিকপ্টার উপরে আসে। ওখানে আস্তে আস্তে শিক্ষার্থী নিচে নামতে থাকে। আকাশ ওখানে একটা দোকান থেকে প্যারাশুট কিনে নেয়। স্যার আকাশের কাছে এসে বলে, কি ব্যাপার আকাশ, তুমি হেলিকপ্টার করে যাবে না? না স্যার, আমি এভাবে প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে যাব। কিন্তু আকাশ, এটা আমি তোমাকে করতে দিতে পারি না। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমার কিচ্ছু হবে না। খেয়াল করো আশেপাশে গাছপালা, ওই খোলা জায়গায় না নামতে পারলে কিন্তু তোমার ক্ষতি হতে পারে। আমি খেয়াল রাখবো নিজের। আকাশ ছাড়া বাকি সবাই হেলিকপ্টার দিয়ে নিচে নেমে যায়। আকাশ জাম্প দেবে, তার আগে একটা কল আসে। হ্যাঁ বলো রবি। বস, একটু সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা হয়েছে? বস, ওই ডেভিলের লোকজন কোথা থেকে অনেক অত্যাধুনিক যন্ত্র আনিয়ে নেয়, আর ওই অস্ত্রগুলোর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি যে ওইগুলো আর্মির লোকদের জন্য আনা হয়, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তা কৌশলে ডেভিলকে দিয়ে দেয়। এই ব্যাপারে চিন্তা করো না, আমি কালকে তোমাদের জন্য অনেক অত্যাধুনিক অস্ত্র পাঠানোর ব্যবস্থা করব। এই জায়গা থেকে তা কালেক্ট করে নেবে। ওকে, সব তাহলে কোনো চিন্তা থাকবে না আর। ভালো কথা। এখন একটা কাজ করো, আসা পর্যন্ত তোমরা তেমন একটা বাইরে বের হবে না। ঠিক আছে বস, তাই হবে। কথা বলা শেষ হলে আকাশ প্যারাশুট নিয়ে জাম্প দেয়। অনেক সাবধানের সাথে আকাশ নিচে নামে। নিচে নামার সময় প্যারাশুটে হঠাৎ করে একটা ছিদ্র দেখা যায়। ওই ছিদ্রের জন্য প্যারাশুট অনেক দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। এক প্রকারে আকাশ নিচে নামে, তবে নিচে পড়াতে পায়ে একটু ব্যথা পায়। আকাশ, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, কিন্তু পায়ে একটু ব্যথা পেয়েছি। তবে আমার প্যারাশুট তো ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কি হলো যে আমার প্যারাশুট ছিদ্র হয়ে গেল? আমারও তো সেই প্রশ্ন, হঠাৎ করে এমনটা কেন হলো? আচ্ছা স্যার, কেউ ইচ্ছে করে এমনটা করেনি তো? এখানে কেউ এমনটা কেন করবে? হতে পারে আমাদের মধ্যে কেউ একজন করেছে। এখানে কে এমনটা করবে? এখন তোমাদের খিদে পেয়েছে, চলো আগে সবার আগে খেয়ে নাও, রাতে এই বিষয় নিয়ে কথা বলা যাবে। ঠিক আছে স্যার। ওরা দুপুরে খাবার খেয়ে চারিদিকটা একটু ঘুরে দেখে। পাহাড়ের চারিদিকে ঘুরে ওরা শুনতে হতেই চলে আসে গাড়িতে। গাড়িতে বসে ওরা কথা বলতে থাকে। আকাশ বারবার ইরার দিকে তাকাচ্ছে, কেননা ইরাকে আকাশের সন্দেহ হয়, সেই জন্য ওরা হোটেলে চলে আসে। হোটেলে এসে সবাই রেস্ট নেয়। রাতে খাবার শেষ করে ওরা যে যার রুমে শুয়ে থাকে। পরের দিন সকালে আকাশ বের হয়ে চলে আসে একা একা। তখন সবাই ঘুমাচ্ছে, কারণ ওরা সবাই ট্যুরে যাওয়ার জন্য বের হতে হতে 10টা বেজে যাবে। তাই আকাশ এই সুযোগে বের হয়ে যায়। সকাল 7:30। আকাশ পৌঁছে যায় অস্ত্রাগারে। ওখানে কিছু লোকের সাথে কথা বলতে থাকে। ওখান থেকে অনেকগুলো ডলারের অস্ত্র কিনে নেয়। ওই অস্ত্রগুলো আকাশ ওর দেশে পাঠানোর ব্যবস্থা করে ওখান থেকে চলে আসে। অন্যদিকে সকাল 9টা বাজে। আকাশের হাতে সময় খুবই কম, তাই গাড়ি চালিয়ে তাড়াতাড়ি করে চলে আসে হোটেলে। হোটেলের সামনে এসে দেখে সবাই একা একা বের হচ্ছে। এদিকে ইরা আকাশকে দেখে ফেলে, তাই ওর সামনে আসে।
কিরে, কই ছিলে এতক্ষণ ধরে? আমি কোথায় যাব? আমি তো এখানেই ছিলাম। মিথ্যা কথা, আমি দেখেছি তুই কোথায় গিয়েছিলি। মিথ্যে কথা, আমি কোথাও যাইনি। আর আমি যদি গিয়েও থাকি তাতে তোর কি? তোকে কেন বলতে যাব? আমাকে না বললে স্যারকে তো অবশ্যই বলবি। মানে? এখনই দেখাচ্ছি। স্যার, স্যার এদিকে আসুন। ইরার চেঁচানো শুনে আকাশ ইরার মুখ চেপে ধরে। এতে ইরা বলতে তো পারছে না। অন্যদিকে স্যার আসছে, তাই আকাশ ইরাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, সবাই গাড়িতে উঠছে আর সেখানে কিনা তোমরা দুজন দাঁড়িয়ে আছো? স্যার, আপনাকে কিছু কথা বলার আছে। কি কথা, তাড়াতাড়ি বলো, সময় কম। স্যার, এই আকাশ সকাল থেকেই কোথায় যেন গিয়েছে, একটু আগেও ফিরল। স্যার আকাশের দিকে তাকায়। এদিকে আকাশ নর্মাল ভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ও কিছুই জানে না। স্যার, এই ব্যাপারে তো আমি কিছু জানি না। আমি এমনিতেই এই গাড়িতে এসে বসেছিলাম, আর ও ভাবলো আমি নাকি কোথায় গিয়েছি। আচ্ছা স্যার, আপনিই বলেন, আমি এখানে নতুন এসেছি, এখানকার গাড়ি চালানো তো দূরের কথা, রাস্তাঘাটও তো আমি চিনি না, সেখানে কি না আমি এত বড় অপবাদ আমার নামে দিল? ইরা, আকাশ তো ঠিকই বলেছে, এখানে গাড়ি চালাবে আকাশ কি করে? এখানকার রাস্তাঘাট তোর চেনার কথা না। স্যার, আমি তোর খোঁজ নিয়েই ছাড়ব। এরপর ওরা মলে চলে আসে সমুদ্রের ধারে। এখানে ওরা দুপুরে গোসল করার জন্য সব রকমের প্রিপারেশন নিয়ে আসে। সময় যতই যাচ্ছে এরা আনন্দ করছে। আকাশ একটা স্পিড বোট নিয়ে চালাতে থাকে। অন্যদিকে ইরা তো রাগে ফেটে যাচ্ছে, কেননা আকাশ সব কিছুই অন্য সব ছাত্রদের থেকে অনেক বেশি জানে। তাই ইরা মনে অনেক প্রশ্ন জাগতে থাকে। পানিতে গোসল করার সময় অনেক বড় বড় ঢেউ আসে, আর এই ঢেউতে ইরাকে ভাসিয়ে নিয়ে অনেক দূরে নিয়ে আসে। ইরার গায়ে লাইফ জ্যাকেট থাকায় ইরা পানিতে ভেসে থাকতে পেরেছে। অন্যদিকে আকাশ স্পিডবোট নিয়ে ফেরার পথে ইরাকে দেখে হাতে ইশারা করছে, তাই ইরার কাছে যায়। কি ব্যাপার ম্যাডাম, সাহায্য কি লাগবে? ওই হারামি, দেখছিস আমি ডুবে যাচ্ছি, আর তুই বলছিস কি আমার সাহায্য লাগবে কিনা? বাহ, মরতে বসেছ, অথচ এখনো জিদ কমেনি। আচ্ছা হাত ধরো, উপরে উঠিয়ে নি। ইরা হাত বাড়িয়ে দেয়। আকাশ ইরাকে উঠাতে গেলে ইরা উল্টো আকাশকে টেনে পানিতে ফেলে দেয়। এতে করে আকাশকে ইরার উপরে পড়ে। এতে করে আকাশের যেখানে রাগ ধরার কথা সেখানে আকাশ খুশি। তার কারণটা হচ্ছে আকাশ যখন পড়ে যায় তখন ইরার ঠোঁটের সাথে আকাশের ঠোঁটও লেগে যায়। এতে আকাশ ঠিকই খুশি হয়েছে, কিন্তু ইরা রাগে ফেটে যাচ্ছে। এরপর আকাশ ইরাকে ধরে স্পিডবোটের উপরে উঠায়। এতে করে ইরা অনেক লজ্জা পায়। ইরাকে উঠিয়ে আকাশ নিজেও উঠে যায়। এরপর সমুদ্রের ধারে নিয়ে আসে। ওখানে আসতেই, সত্যি আকাশ, তুমি আমাদের বাঁচালে। ওর কিছু হয়ে গেলে ওর বাবা তো আমাদেরকে। চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। দুপুরের পর ওরা খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ে। অন্যদিকে সন্ধ্যা হতে ওরা বেরিয়ে পড়ে হোটেলের দিকে। রাস্তায় যেতে যেতে আকাশ অনেক কথাই বলতে থাকে ওর বাকি ক্লাসমেটের সাথে। হোটেলে ঢোকার সময়, ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমাকে বাঁচানোর জন্য। তাহলে কি আমরা ভালো বন্ধু হতে পারি? তা কখনোই হবে না। কথাটা বলে ইরা ওর রুমে হাঁটা ধরে। ইরা যাওয়ার পর আকাশ ভাবতে থাকে, কি হলো এটা? ওর এত বড় উপকার করলাম আমি, তারপরও আর জেদ কমেনি আমার উপর। সে যাই হোক, এই ট্যুরটা শেষ হলেই বাঁচি। এইভাবে 3 দিন শেষ হয়ে যায় ওদের। আর এখানে 3 দিন থাকবে, আর 4 দিনের মাথায় ওরা বেরিয়ে যাবে। পরের দিন ওরা বের হয়ে চলে আসে ওখানকার বিভিন্ন পার্কে। অনেক ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় ওরা যেতে থাকে আর তার সাথে ঘুরতে থাকে। এইভাবে আরো 2টা দিন শেষ হয়ে যায় ওদের। রাতের বেলায় ওরা আসার সময়, আমাদের হাতে আর মাত্র 1টি দিন সময় আছে, তাই এই একদিনের ভিতরে আমরা সকালে এখানকার জাদুঘরে যাব, আর বিকাল থেকে রাত অবধি তোমরা যদি কিছু কিনতে চাও তাহলে কিনে নিতে পারো। স্যার, তাহলে তো ভালোই হয়, কেননা এরকম একটা দেশে এসে
যদি কিছু না নিয়ে যেতে পারি তাহলে কেমন দেখায়? তাহলে আমরা কাল সকালে বের হব আর দুপুরের আগে জাদুঘর দেখা শেষ করব। এরপর আমরা চলে যাব রেস্টুরেন্টে, ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব শপিং মলে। ওয়াও স্যার, তাহলে তো অনেক ভালোই হবে। তাহলে এখন তোমরা ঘুমাতে যাও। পরের দিন ওরা জাদুঘরে চলে যায়। ওখানে ওরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পায় যা ওরা কখনোই কোথাও আগে দেখেনি। তা ওরা এখানে দেখতে পেয়েছে। এখানে ঘুরতে ঘুরতে এরা অনেক রকমের প্ল্যান করে রাখে। প্ল্যান করে যা দিয়ে এরা আকাশকে অনেক শিক্ষা দেবার চিন্তা করতেছে। কিছুক্ষণ পরে এরা ইচ্ছে করে আকাশকে ধাক্কা দেয় আর আকাশকে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটা আকাশকে মারার জন্য হাত তোলে, তখন আকাশ দেখে আকাশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তাই মেয়েটা থেমে যায়। উল্টো আকাশকে জড়িয়ে ধরে, কপালে একটা চুমু দিয়ে মেয়েটা চলে যায়। তা দেখে এরা তো অবাক। উফ, ভেবেছিলাম কি আর হয়েছে কি, এই মেয়েটা একটু আগে ওর গায়ে পড়ার জন্য একটা ছেলেকে মেরেছে, কিন্তু আকাশকে মারা তো দূরের কথা, উল্টো জুড়ে ধরলো আর চুমুও খেলো। কি ভাবছো এই মেয়ের গায়ে আমাকে ফেলে মার খাওয়াবে? দেখলে তো তোমার কোনো প্ল্যানেই কাজ দিল না। এরা তখন রাগ দেখে চলে যায়। ওদের জাদুঘর দেখা শেষ। এরপর সবাই দুপুরের খাওয়া শেষ করে বেরিয়ে পড়ে শপিং মলের উদ্দেশ্যে। ওখানে ছেলেরা ছেলেদের জন্য যা যা কেনার কিনছে আর মেয়েরা মেয়েদের জন্য। ওরা যে যার মতো করে সবকিছু কিনতে থাকে। আকাশ ওর মায়ের জন্য শাড়ি কেনার জন্য আসে। শাড়ি কেনা শেষ হলে আকাশ বের হবে, তখন ট্রায়াল রুমের ভিতর থেকে কেউ যেন টোকা দিচ্ছে। তাই আকাম চেক করার জন্য দরজার টান দিলে এরা আকাশকে ভিতরে ঢুকিয়ে নেয়। এরাকে ভিতরে দেখে আকাশ তো অবাক হয়ে যায়। এ কি, তুমি ভেতরে? মানে? আমি চেঁচিয়ে সবাইকেও বলবো তুই ভেতরে ঢুকে আমার চেঞ্জ করা দেখতে এসেছিলি। আর হ্যাঁ, এখানে তোর কোনো চালাকি কাজে আসবে না, কারণ এটা মেয়েদের দোকান। তাই তুই যতই কিছু করার চেষ্টা করিস না কেন, কোনো লাভই হবে না। লাভ যখন হবে না তখন কিছু তো একটা করতেই হয়। আকাশ ইরাকে হঠাৎ করে জড়িয়ে ধরে কিস করতে থাকে, যার ফলে ইরা চিৎকারও করতে পারছে না। আকাশ যখন ইরাকে ছেড়ে দেয় তখন ইরার চিৎকার শুনে সবাই ওর রুমে এসে দরজা খুলে ওদের বের করে। তখন ইরা অনেক রকমের দোষারোপ করে আকাশের বিরুদ্ধে। আকাশ তো চুপচাপ শুনেই যাচ্ছে। তখন স্যার ওখানে আসে। তোমাদের বিরুদ্ধে যে দোষ আনা হয়েছে সে সম্পর্কে কি তোমার কিছু বলার আছে? আছে স্যার, এই দোকানে তো সিসিটিভি ক্যামেরা আছে, ওখানে চেক করে দেখেন দোষ আমার নাকি এই মেয়েটার। আচ্ছা, আমি নিজে দেখতেছি ভিডিওটা। আসে স্যার ভিডিও দেখার জন্য চলে যায়। অন্যদিকে এরা তো ভয় পেয়ে আছে, আর এই ভয় কেন পেয়েছে তা তো আপনারা জানেনই। এরা ভয় পেয়ে আছে আর আকাশ এরার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। কিছুক্ষণ পর স্যার চলে আসে। স্যার আসতেই সবাই চুপ হয়ে যায়। স্যার, দোষ কি আমার নাকি ওর? বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে কিছু করিনি। তোমাদের মধ্যে দোষীকে তা আমি জানতে পারিনি, কারণ ওখানে কোনো ক্যামেরা লাগানো নেই। তবে ইরার কথাই বোঝা যায় আকাশের কোনো দোষ নেই। তাই তোমরা নিজেদের সব কিছু নিয়ে বেরিয়ে পড়ো। আজকের রাত রেস্ট নিয়ে সকালে আমরা দেশের দিকে ফিরব। এত কিছুর পরও সে আমার পাশে কেন বসতে গেলে? কিছু করার, সেই আসার সময় যেভাবে এসেছি যাওয়ার সময় স্যার ঠিক সেইভাবেই যেতে বলেছে। ও তাই বলো, নয়তো তোমার মতো মেয়ের পাশে কেউ বসতে চাইবে না। কেন চলবে না? এই যে শপিং মলে যা করলে তার জন্য। ওরা চলে আসে এয়ারপোর্টে। ওখান থেকে নামলে আকাশের আব্বু আসে ওকে নেওয়ার জন্য। আকাশের আব্বুকে অনেকেই চেনে, কেননা অনেকে প্রায় টিভিতে দেখা যায় ইন্টারভিউ দিতে। এতদিন সবাই জানতো আকাশ খুব সাধারণ ঘরের ছেলে, কিন্তু আজকে সবাই জানতে পারলো আকাশের অনেক ক্ষমতা। আকাশে চলে আসে কিছুদিন পর ভার্সিটিতে। ওরা চলে আসে ভার্সিটিতে আসার পর। ওই দাঁড়া, এই তুই কি ভুলে যাস আমি তোর থেকে অনেক বড়? বড় হয়েছে তো কি হয়েছে, তোর সাথে কিছু কথা আছে। তোমার কথা বলা মানে আবারও কোনো না কোনো বিপদের মধ্যে ফেলা।
যা আমি খুব ভালো করেই জানি। তেমন কিছু না, শুধু ভার্সিটির পেছনে যাব। ছি ছি ছি, আমি ওই ধরনের ছেলে নই। ওই একদম চুপ, তোকে আসতে বলেছি, আস আমার সাথে। ইরা আকাশের কলার চেপে ধরে নিয়ে যায় ভার্সিটির পিছন দিকে। ওখানে গিয়ে আকাশকে একটা কোণায় নিয়ে যায়। দেখো, তোমার মতিগতি আমার মোটেও ভালো লাগছে না। তুমি কি চাও বলো তো? ওই দিন তো কিছু করতে পারিসনি, আজকে না হয় বাকিগুলো কর। ইরার এমন কথা শুনে একটা থাপ্পড় দেয় ইরাকে। থাপ্পড় খেয়ে ইরা দাঁড়িয়ে আছে। অন্যদিকে কিছুক্ষণ পরে আকাশ অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে জেফিলের লোক সব ধরনের অস্ত্র নিয়ে রেডি হয়ে আছে আকাশের লোকদের মারার জন্য। অন্যদিকে রবিও অস্ত্রগুলো পেয়ে যায়, যে অস্ত্রগুলো আকাশ পাঠিয়েছিল। রবিও অস্ত্র নিয়ে রেডি। রবি বারবার আকাশকে কল দিচ্ছে, কিন্তু ওর ফোন বন্ধ। তাই রবি অস্ত্র নিয়ে জেফিলের লোকের ওপর হামলা করতে থাকে। কি ব্যাপার, ওদের কাছে তো অস্ত্র থাকার কথা না, তাহলে তো দামি অস্ত্র আসলো কোথা থেকে? বুঝতে পারছি না, ওদের কাছে তো এমন অস্ত্র ছিল না। তাহলে বসকে বলতে হবে তাহলে। ঠিক বলেছেন, তাহলে তাড়াতাড়ি বলেন। রকি ডেভিলকে কল দেয়। অনেকক্ষণ পর ডেভিল কল ধরে। কি হয়েছে বল। বস, কিছু ঝামেলা হয়ে গেছে। কেন, তোরা কি লক কম নিলি নাকি বন্দুক কম নিলি? বস, ওদের কাছে হঠাৎ করে অনেক অস্ত্র চলে এসেছে। মানে কি বলছিস? ঠিকই বলছি, ওদের কাছে আমাদের থেকে অনেক পাওয়ারফুল অস্ত্র দেখতে পাচ্ছি। এখন কি তোরা ওদের সাথে পেরে উঠবি না? সম্ভব না বস, ওদের বন্দুক অনেক পাওয়ার। আমি লোকজনদের নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাই কর তাহলে। অন্যদিকে রকি ওর দলবল নিয়ে চলে যায়। অন্যদিকে রবি ওরা যাওয়াতে একটু দুশ্চিন্তা থেকে বাঁচল। ওরা চলে যাওয়াতে রবি ও লোকজন নিয়ে চলে আসে। এদিকে আকাশ চোখ মেলে তাকিয়ে দেখে একটা রুমে আটকে আছে আকাশ। তাই চারিদিকে দেখতে থাকে, কিন্তু বের হওয়ার কোনো দরজাই পাচ্ছে না। তাই আকাশ চিৎকার করতে থাকে, কে আছো? দরজা খোলো বলছি, দরজা খোলো। কিছুক্ষণ পর দরজা খুলে একটা মেয়ে দরজা খুলে দিল। আকাশ সামনে তাকিয়ে দেখে এরা দাঁড়িয়ে আছে। এ কি তুমি? তার মানে কি? ঠিকই ধরেছিস। তুই কি ভেবেছিস আমি তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দিব? তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, মনে পড়ে? তুই গুন্ডা দিয়ে আমাকে তুলে আটকে রেখেছিলি। আজকে আমিও তোকে আটকে রাখলাম, তবে তোকে খোঁজার জন্য কেউ আসবে না, কারণ আমি সে ব্যবস্থা করে ফেলেছি। ও তাই নাকি? আমি চাইলে একদিনের ভেতরে এখান থেকে বের হয়ে যেতে পারবো। পারলে দেখা, তার আগে আমার প্রতিটা অপমানের হিসাব আমি নিব। আমি তো তোমাকে বাঁচালাম, আর তুমি বলতেছো? এটাকে কি বাঁচানো বলে? তুই শপিং মলের ভেতরে আমার সাথে যা করলি তা আমি কখনো ভুলবো না। ওই দৃশ্যগুলো আমার মনে পড়লে ইচ্ছা করে তোকে মেরে ফেলতে। তাহলে বাঁচিয়ে রেখেছো কেন? আমাকে 3 দিন যে কষ্ট দিয়েছিস, তোকেও ঠিক সেভাবে কষ্ট দিব। এই রুমে সব রকমের ব্যবস্থা আছে, নিজে নিজে রান্না করে খাবি। দেখো, আমি এখান থেকে গেলে কিন্তু তোমার কি হাল হবে তা কি বুঝতে পারছো? তার কোনো প্রমাণ থাকবে না, তাই কোনো কথা না বাড়িয়ে যা বলছি তাই কর। এরা দরজা আটকে দেয়। অন্যদিকে আকাশ ভিতরে আরাম করে থাকতে থাকে, কেননা আকাশ টুকটাক রান্না পারে। তাই আকাশ রান্না করে নিজে নিজে খেতে পারে। 2 দিন পর সব খাবার শেষ হয়ে যায়। অন্যদিকে আকাশ ইচ্ছে করলেই এখান থেকে পালাতে পারে, কারণ ওর হাতে যে ঘড়িটা আছে এটার সাহায্যে আকাশ লোকেশন শেয়ার করে দিলে আকাশকে খুঁজে বের করতে 1 ঘন্টাই লাগবে। কিন্তু আকাশ শুধু দেখতে চেয়েছে আসলে এরা কি কি চায়। অন্যদিকে মাংস শেষ হয়ে যায়, তাই আকাশ দরজার টোকা দিলে একটা লোক দরজার ওপাশ থেকে বলে, কি হয়েছে? দরজায় কাটা দিচ্ছ কেন? মাংস শেষ হয়ে গিয়েছে, তাই আমার মাংস লাগবে। একটু অপেক্ষা করো, আমি ম্যাডামকে বলছি। ঠিক আছে, আমি না হয় অপেক্ষা করছি। ম্যাডাম, ওই ছেলেটার নাকি রান্নার মাংস শেষ হয়ে গিয়েছে। একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আর ওকে এখন আর কোনো খাবারই দিবে না। ঠিক আছে। কি বললো তোমার ম্যাডাম? ম্যাডাম বলেছে আপনাকে কোনো প্রকার খাদ্য যেন না দেয়। তাহলে আমি বাঁচবো কি করে? তা আমি জানি না, ম্যাডাম আসছে, উনি আসলে না হয় ওনার কাছ থেকেই সব জেনে নিন। ঠিক আছে, অপেক্ষা করছি আমি। কিছুক্ষণ পর ইরা আসে। ইরা আসার পর
লোকগুলো ইরার কাছে যায়। কি হয়েছে? ম্যাডাম, ওই লোকটা খাবারের জন্য সেই কখন থেকে চেঁচামেচি। ওই তুই এভাবে যাচ্ছিস কেন? আমার খিদে পেয়েছে তাই। আজকের পর থেকেই তোর খাওয়া বন্ধ। তুই কি ভেবেছিস তোকে আমি এখানে পিকনিকের জন্য নিয়ে এসেছি নাকি? তাই চুপচাপ শুয়ে থাক, তোকে আমি কালকে ছেড়ে দিব। তাই এই 4 বেলাটা না খেয়ে কাটিয়ে দে। দেখো ভালো হবে না কিন্তু। দেখাচ্ছি তোকে। এরা চোখের ইশারায় লোকেদের ইশারা করলে ওরা ওর রুমে স্প্রে মেরে দেয়। এতে করে আকাশ অজ্ঞান হয়ে পড়ে যায়। এইভাবে একদিন পর আকাশের জ্ঞান ফেরে। আকাশ তাকিয়ে দেখে ভার্সিটির পিছনে শুয়ে আছে, যে জায়গাটায় আকাশকে ওরা আগে অজ্ঞান করেছিল। ওখান থেকে চোখ মেলে তাকিয়ে দেখে ইরার সামনে বসে আছে। তোকে আমি ছাড়বো না ইরা। আগে আমাকে ধরে দেখা, তারপর নয় চিন্তা করিস। এই নে অ্যান্টিডোট, এটা নেওয়ার 10 মিনিট পর তুই উঠতে পারবি। ততক্ষণ আমাকে আর পাইকে। এরা চলে যায়। আকাশ ওর অ্যান্টিডোট নিয়ে নেয়, কেননা আকাশ অনেক দুর্বল হয়ে যায়। সেই জন্য কিছু করতেও পারছে না। সেজন্য ওইভাবে কিছুক্ষণ শুয়ে থাকে। এরপর ঘড়ির মধ্যে রবিকে লোকেশন পাঠায়। রবি ভার্সিটিতে এসে আকাশকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে আকাশ ওর বাবা মাকে কল দিয়ে জানিয়ে দেয় যেন ওনারা টেনশন না করে। এইভাবে 2 দিন পর আকাশ অনেক সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর বস, শুধু একবার বলেন কে আপনার এই হাল করেছে? আমরা কি কিছুতেই ছাড়বো না। তার আগে আমাদের ডেভিলকে মারতে হবে। বস, এখন তো ডেভিলের কাছ থেকে অনেক অত্যাধুনিক যন্ত্র আছে, এখন কি পারবো ওর সাথে? কেন পারবে না তোমরা? আমি তো তোমাদের আরো অত্যাধুনিক অস্ত্র কিনে দিয়েছি। তা তো দিয়েছেন, কিন্তু কিন্তু কি? ডেভিলকে সাহায্য করার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছে। বুঝতে পারছি, তাহলে আগে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যবস্থা করতে হবে। কি করে? শুধু দেখতে থাকো কি করি আমি। তোমরা এই দিকের খেয়াল রাখো, আমি ওই দিকটাই দেখি। এদিকে আকাশ চলে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে। আকাশকে দেখে উনি চিনতে পারেননি। তোমার পরিচয় কি? আঙ্কেল, আমি শাহজাহান চৌধুরীর একমাত্র ছেলে। কি? তুমি ওর ছেলে? কত বড় হয়ে গেছো তুমি! অনেক ছোটবেলায় দেখেছি তোমাকে। তোমার বাবার সাথে আমার দেখা হয়, উনি তোমার কথা বলেছিল। তা তুমি হঠাৎ এতদিন পরে আমার কাছে? আঙ্কেল, কথাটা একটু গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি তা একান্ত শুনতেন। ঠিক আছে, তাহলে আমার রুমে চলো। ওখানে কথা শেষ করে তুমি একসাথে খেয়ে তারপর যাবে। আঙ্কেল, আমি বলতে পারছি না দুপুরে খেয়ে যেতে পারবো কিনা। তা যে কথাটা বলার ছিল, তাহলে রুমে আসুন, ওখানে কথা বলি। ঠিক আছে, চলো। কিছুক্ষণ পর ওনারা যেতে থাকে রুমের দিকে। ওখানে যাওয়ার পর আকাশ কথা বলতে থাকে। আঙ্কেল, আপনি কি ডেভিল আর একে বাহিনী ওদেরকে কি চিনেন? দুজনেই তো অনেক বড় সন্ত্রাসী, কিন্তু তুমি হঠাৎ করে ওদের ব্যাপারে জানতে চেয়েছো কেন? আসলে আমি শুনেছি ডেভিলের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, তাই একে হয়তো আপনাকে মারতে চাই। কি বলছো কি আকাশ? এখন তাহলে আমি কি করব? আপনি শুধু এটা বলেন, ডেভিলকে আপনি কি করে চেনেন? আসলে ডেভিলের সাথে আমার তেমন কোনো সমস্যা নেই। একদিন ও আমাকে বাঁচায়, তখন থেকে আমি ওর পরিচয় জানি। এরপর থেকে ও আমার বাড়িতে আসে যায়, আর এই জন্য ও আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে, শুধু এইটুকু। আচ্ছা, ডেভিলের সাথে যদি একে কখনো যুদ্ধ লাগে, তাহলে আপনি ডেভিলকে কি কখনো সাপোর্ট করবেন? না, কেন করব? কিন্তু তুমি হঠাৎ এই প্রশ্ন করছো? না, এমনিতেই। তাহলে আমি এখন আসি। আরে, দুপুরে খেয়ে যাও। এই প্রথম তুমি আমার বাড়িতে এলে। আঙ্কেল, অন্য একদিন। আকাশ চলে আসে। আকাশের এখানে আসার কারণটা তো আপনি এখন জানতে পারছেন। তাই এখন কোনো কথা না বলে সোজা অ্যাকশনে চলে যায়। অন্যদিকে ডেভিলও ওর রাজকার্য চালিয়ে যেতে থাকে। অন্যদিকে আকাশ সাকিলকে কল দিয়ে সবটা জানিয়ে দেয় কিভাবে কি করতে হবে। পরের দিন আকাশ ভার্সিটি আসে। ওখানে এসে আবারও ইরার সাথে দেখা হয়। ওই দাঁড়া। আবার কোনো ফোন দিয়ে আসছে না তো?
ওই তোকে দাঁড়াতে বলছি না। কি বলো, তাড়াতাড়ি, সময় যাচ্ছে। আমার বিয়ের কার্ড, তোকে দাওয়াত দিলাম। কংগ্রাচুলেশন। হ্যাঁ, অবশ্যই আসার চেষ্টা করবি। কথাগুলো বলে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ শুধুমাত্র বিয়ের ডেট দেখে কার্ডটা ফেলে দেয়। বিয়ের আরো 10 দিন বাকি আছে। এইদিকে আকাশ বাসায় আসে। বাসায় আসলে আকাশের আম্মু আসে। তুই এখন এলি? চল আমাদের সাথে, কিছু শপিং করতে হবে। কিসের শপিং আর কার জন্য? কাল আবার সবাই মিলে শপিং করব। তা না হয় বুঝলাম, সামনে তো কিছু নেই যে শপিং করতে হবে। কোনো কথা না বলে চল আমাদের সাথে। আমাকে কি কেউ বলবে এই বাড়িতে হচ্ছেটা কি? আমি বলতেছি কি হচ্ছে এখানে। আমি তো তাই শুনতে চেয়েছি সেই কখন থেকে। তোর বিয়ে হবে? কি, আমার বিয়ে? আমি তো জানলাম না। উল্টো মেয়ে দেখা তো দূরের কথা, মেয়ের নামটাই জানি না। মেয়ে আমরা দেখেছি, তাই তোকে দেখতে হবে না। আর মেয়ের নাম অবশ্যই বলা যায়, মেয়ের নাম নুসরাত জাহান। ঠিক আছে, তোমরা যখন দেখেছো তখন আমি আর দেখবো না। তাহলে তোমরা বিয়ের কাজ শুরু করো। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? আব্বু, তুমি যে ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছ, ওই ছেলে কেমন, কি করে, আর বাবা মা কেমন, ওইসব কিছু কি ভালো করে দেখেছো? এমনও হতে পারে তোমার ক্ষমতা দেখে ওরা বিয়েতে রাজি হয়েছে। আরে তেমন কিছু না, ছেলের বাবা আমার ছোটবেলার বন্ধু হয়। আর ছেলেকে তো আমি 1 সপ্তাহ আগেই দেখেছি। কি, কবে আর কখন? দেখ, তা তোকে জানতে হবে না। ছেলে অনেক ভদ্র, তাই কোনো কথা না বলে বিয়েটা করে নে। ঠিক আছে, তাই হবে। পরের দিন আকাশকে বিয়ে বাড়িতে না এনে ওখানে পাশে থাকা একটা সেন্টারের মধ্যে বিয়ের ব্যবস্থা করে। কেননা এই বিয়েতে প্রায় 4-5 হাজার মানুষ হবে, যাতে করে সবাইকে খাওয়ানো যায়। তাই এমন খোলামেলা জায়গায় আয়োজন করা হয়। এইদিকে কাজেই বিয়ে পড়তে থাকে। আকাশও কবুল বলে আর ইরাও কবুল বলে দেয়। এরপর খাতা আনে সাইন করার জন্য। ওখানে সবার আগে আকাশকে সাইন করতে বলা হয়। আকাশও সাইন করে দেয়। এরপর ইরার কাছে খাতা নিয়ে গেলে ইরা দেখে বরের নামের জায়গায় পারভেজ হোসেন লেখা। তাই ইরাও নাম দেখে সাইন করে দেয়। এরপর বিয়ে শেষে ওদের দুইজনকে একই গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। ইরার মুখে অনেক বড় একটা ঘোমটা থাকার জন্য ইরার মুখটা দেখা যাচ্ছে না, আর নাই ইরার সামনে থাকা কিছু ঠিক মতো দেখতে পাচ্ছে। কিছুক্ষণ পর ওদের নিয়ে এসে রুমে বসানো হয়। অন্যদিকে রবি আকাশকে ডাক দেয়। বস, একটা কথা বলার ছিল। কি কথা? এই বিয়েতে আমি ডেভিলকে দেখেছি। তাহলে একটা কাজ কর, শেষ করে দে ওই ডেভিলকে। বস, আমি তাহলে ব্যাপারটা দেখছি, তবে একটা আশ্চর্য বিষয় হলো। কি? তাড়াতাড়ি বল। বস, এই বিয়েতে ডেভিলের সবগুলো লোক এসেছে। আপনি যদি বলেন তাহলে আমি ওদের সবাইকে মেরে ফেলতে পারবো। যাই করিস না কেন, দূর থেকে এক একজনকে টার্গেট করে মেরে ফেল, যাতে তোদের কেউ চিনতে না পারে। তাহলে তাই হবে। আকাশের কথা মতন রবি ও লোকজনদের নিয়ে চলে আসে পাশে থাকা বিভিন্ন বাড়ির ছাদে। আবার কেউ কেউ অন্যদের সাথে কথা বলার ছলে একপাশে ডেকে নিয়ে আসে। তার সাথে দূর থেকে ওরা এক এক করে সবাইকে মারতে থাকে। আর আকাশ সেই সুযোগে জেফেলকে মেরে ফেলে, তাও কৌশলে। জেফেল মারা যায়। আর এতে করে আকাশের লোকজন ওদের বসের লাশ নিয়ে নদীতে ফেলে দেয়। এখন আর আমাদের কোনো শত্রু বেঁচে থাকলো না। ঠিক বলেছেন বস, এখন আপনি ভাবিকে নিয়ে সুখী সংসার করতে পারবেন। এখন তাহলে তোরা বাসায় যাবি নাকি আজকে থাকবি এখানে? না বস, অনেক রাত হয়েছে, এবার বাড়িতে যাব। তোদের তো কিছু দেওয়া দরকার, এই নিচে তোদের যা যা লাগবে ওই অনুযায়ী সংখ্যা বসিয়ে তোরা খরচ করিস। আর আমি হয়তো 1 মাস তোদের সময় দিতে পারবো না, আবার এই ফাঁকে তোদেরও তো চলতে হবে। সত্যি বস, আপনি আমাদের নিয়ে কত ভাবেন। আচ্ছা, এখন তাহলে যা, আর চেক কালকে ব্যাংকে দিয়ে দিস। ওকে বস, তাহলে আমরা যাই। ওরা চলে যায়। আকাশও রুমে চলে যায়। আকাশ আসতে দেরি করায়
বিছানায় বসে থাকা আকাশের বউ ঘুমটা উঠিয়ে দিয়ে বলে, ওই নবাবের বাচ্চা, এত সময় লাগে তোর আসতে? সামনে তাকে ওরা দুজনকে দেখে চমকে ওঠে। তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কেন? এটা আমার বাড়ি, বুঝলি? এটা আমারও শ্বশুর বাড়ি, বুঝতে পারলি? তুই জেনে শুনে আমার জীবনটাকে নরক বানাতে আমাকে বিয়ে করেছিস। ওই, আমি কেন তোকে বিয়ে করতে যাব? তুই উল্টো আমাকে বিয়ে করে আমার জীবনটাকে শেষ করার জন্য এমনটা করেছিস। ওদের এমন চেঁচানো দেখে ইরার আব্বু ও আকাশের আব্বু ওদের রুমে টোকা দেয়। আকাশ রুমের দরজা খুলে দেয়। কি রে, কি হয়েছে? তোরা এমন জোরে জোরে চিৎকার কেন করছিলি? কি রে বল, তুইও এত জোরে চিৎকার কেন করছিলি? তুমি আমাকে কার সাথে বিয়ে দিলে? কেন আকাশের সাথে? কিন্তু রেজিস্টার খাতায় তো পারভেজ হোসেন লেখা ছিল। এটা ওরই আসল নাম। আব্বু, তুমিও আমার সাথে এমনটা করলে? এখন হয়েছে কি তা তো বল। আমি এই মেয়েকে স্ত্রী হিসেবে মানি না। আরে তুই কি মানবি না? আমি তো কখনোই মানবো না। এদিকে ওদের ঝগড়া লেগে যায়। অন্যদিকে আকাশের আব্বু আর ইরার আব্বু ওনাদের মধ্যে কিছু কথা বলতে থাকে। ওনারা কথা শেষ করে, দেখো, তোমরা যাই করো না কেন আমাদের জানার দরকার নেই। তোমরা নিজেদের স্বামী স্ত্রী না মানলেও তোমাদের আজকে থেকে এই ঘরেই থাকতে হবে। যদি তোমরা নিজেদের মধ্যে এই নিয়ে ডিভোর্স পর্যন্ত যাও কখনো, তাহলে আমরা দুজনেই আত্মহত্যা করব। না আব্বু, এমন কথা বলো না। আব্বু, আমি এক ঘরেই থাকবো, তবে ওর পাশে তো কখনো ঘুমাবো না। তোর পাশে ঘুমানোর জন্য কে কাঁদছে? এদিকে ইরার আব্বু ও আকাশের আব্বু রুম থেকে বের হয়ে আসে। বন্ধু, চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমারও তাই মনে হয়। এদিকে ওদের দুজনের ঝগড়া লেগেই থাকলো। আর এই ঝগড়াতেই গল্পটা শেষ করছি।